গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই বলো? আমি চলে এসেছি নতুন আর একটা ক্লাস নিয়ে তোমাদের জন্য। উঠে পড়ো ঝটপট। ঠান্ডা করছে একটু, কিন্তু পড়াশোনা তো করতে হবে, আর 1 মাসের মধ্যে পরীক্ষা, তাই তো? তো আমি চলে এসেছি তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে। সেটা হচ্ছে কিসের বলো তো? বহির্জাত প্রক্রিয়ার সামারি ক্লাস বলতে পারো, বা পুরো ক্লাসটা আরেকবার হচ্ছে তোমাদের ঝালিয়ে নিয়ে আবার রিভিশন করা। সেই জন্য এই ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে কিন্তু, ঠিক আছে? যদি কেউ কোনো টপিক যদি হচ্ছে তোমাদের মনে হচ্ছে যে না ভুলে গিয়ে থাকছি, তাহলে আরেকবার করে বুঝে নাও, ঠিক আছে? তো প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ক্লাসটা দেখবে। দেখো, আজকে যে ক্লাসটা করাবো হচ্ছে সেটা হচ্ছে প্রথম যে চ্যাপ্টারটা, সেখান থেকে কিন্তু একটা কোশ্চেন তোমাদের হচ্ছে কি 5 মার্কের অবশ্যই আসবে। তোমরা প্রত্যেকেই জানো তো। প্রত্যেকটা কোশ্চেন ভালো মতো পড়বে, প্রত্যেকটা শর্ট কোশ্চেন ভালো মতো পড়বে। শর্ট কোশ্চেন গুলো উদাহরণগুলো যে রয়েছে সেখান থেকে শর্ট কোশ্চেন অনেক দিয়ে দিতে পারে, তো সেই বিষয়গুলো কিন্তু আমাদের জানতে হবে। দেখো, প্রথম যে রয়েছে চ্যাপ্টারটা, সেটা হচ্ছে বহির্জাত প্রক্রিয়া ও বহির্জাত প্রক্রিয়ার দ্বারা সৃষ্ট বিভিন্ন যে ভূমিরূপ গুলো রয়েছে। এই চ্যাপ্টারটা আজকে আমরা পড়বো। তো এবার হচ্ছে আজকের আলোচ্য বিষয় কি কি রয়েছে সেটা দেখবো। কোন কোন বিষয় আজকে আমরা পড়বো? বহির্জাত প্রক্রিয়া, সেটা সম্বন্ধে আমাদেরকে আগে জানতে হবে। তারপরে হচ্ছে কি রয়েছে দেখো, নদী ও ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ ও নদীর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ, এটাও একটা টপিক রয়েছে, তাই তো? বহির্জাত শক্তি যে রয়েছে, নদী, বায়ু, হিমবাহ, ভৌমজল, সমুদ্র তরঙ্গ, তো আমাদের যে চ্যাপ্টার যেটা রয়েছে নদী, বায়ু, হিমবাহ, সেগুলো পড়বো। এবার বায়ুর ক্ষয়কার্য ও সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ, হিমবাহের ক্ষয় ও সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ। আরেকটা যেটা পড়তে হবে, বায়ু ও জলধারার মিলিত কি সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ গুলো। আর একটা যেটা পড়বো হচ্ছে কি বলতো, হিমবাহ জলধারা মিলিত সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ। এই বিবরণগুলো একটু করে আমরা দেখে নিব। ডিটেলসে ক্লাস নয়, এটা হচ্ছে কি বলতো, জাস্ট তোমাদেরকে ধরিয়ে দেওয়া জিনিসটা, ঠিক আছে? যদি কেউ কিছু মানে ভুলে গিয়ে থাকো, সেই জিনিসটা জাস্ট ধরিয়ে দেওয়া, ঠিক আছে? প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু অবশ্যই ক্লাসের সঙ্গে থাকবে। তো দেখো, প্রথম যে বিষয়গুলো রয়েছে, বহির্জাত প্রক্রিয়াটা কি? বহির্জাত প্রক্রিয়া কি? বহির্জাত প্রক্রিয়া, অন্তর্জাত প্রক্রিয়া, এটা প্রত্যেকে পড়েছো। অন্তর্জাত প্রক্রিয়ার ফলে সৃষ্ট ভূমিরূপ গুলো পড়েছি। তো আজকে আমরা কি পড়বো? বহির্জাত প্রক্রিয়া। বহির্জাত পৃথিবীর ভূপৃষ্ঠের বাইরে যে সমস্ত শক্তিগুলো কি ভূপৃষ্ঠে এবং ভূপৃষ্ঠের সামান্য নিচু যে অঞ্চলগুলোতে কার্য সম্পাদন করে যে ভূমিরূপ গুলো গঠন করছে, যে প্রক্রিয়ার মাধ্যমে, কোন কোন প্রক্রিয়া? নদী, হিমবাহ, বায়ু, এগুলোর হচ্ছে বিভিন্ন কি ক্ষয়, বহন, সঞ্চয় কার্যের মাধ্যমে যে যে প্রক্রিয়াটা সম্পন্ন হচ্ছে, এটাকে মেইনলি বলা হচ্ছে কি বলতো? বহির্জাত প্রক্রিয়া। এটাকে কি বলা হয়? বহির্জাত প্রক্রিয়া। এবার বহির্জাত প্রক্রিয়ার শক্তি কি কি রয়েছে, আমরা কি কি পড়বো? বহির্জাত প্রক্রিয়ার শক্তি কি কি রয়েছে বলতো? বহির্জাত প্রক্রিয়ার শক্তি কি কি রয়েছে? দু ধরনের শক্তি রয়েছে। একটা হচ্ছে স্থিতিশীল শক্তি, আর একটা রয়েছে গতিশীল শক্তি। এবার স্থিতিশীল যেগুলো শক্তি রয়েছে, দেখবা তোমাদের কিন্তু এই জিনিসগুলো হচ্ছে কি শর্ট কোশ্চেনে দিয়ে দেয়। তোমাদের আমি আগের ক্লাসে হচ্ছে আলোচনাও করেছি, যখন তোমাদেরকে আমি পর্ষদ সলভ করিয়েছিলাম, তখন একটা কোশ্চেন ছিল যে স্থিতিশীল শক্তি কোনগুলো, অপশন দিয়ে দিয়েছিল যে হচ্ছে হিমবাহ, বায়ু, নাকি হচ্ছে নদী, তারপরে ওখানে ছিল একটা আর্দ্রতা, তাই তো, মেঘাচ্ছন্নতা। এই যে বিষয়গুলো রয়েছে, এই জিনিসগুলো কি বলতো তোমাদের হচ্ছে, একটা হচ্ছে স্থিতিশীল শক্তি, একটা কি বলতো স্থিতিশীল শক্তি, আর একটা হচ্ছে গতিশীল শক্তি, তাই তো? স্থিতিশীল শক্তি সমূহ রয়েছে, আর একটা রয়েছে হচ্ছে গতিশীল শক্তি সমূহ। এই দুটো বিষয় রয়েছে। এবার স্থিতিশীল শক্তি কোনগুলো? মেনলি আর্দ্রতা, মেঘাচ্ছন্নতা, বৃষ্টিপাত, যেগুলো কি ভূমিরূপ পরিবর্তনে খুব হচ্ছে কি গৌণ প্রভাব ফেলে, ততটা প্রভাব ফেলে না। আরেকটা যেগুলো শক্তি রয়েছে সেটা হচ্ছে গতিশীল শক্তি। এর হচ্ছে মেন প্রভাবটা পড়ে, মানে মুখ্য প্রভাব পড়ে থাকে যে কোনো ভূমিরূপ পরিবর্তনে। নদী, হিমবাহ, বায়ু, একটা ভূমিরূপ তো ক্রিয়েট হয়ে থাকে। অন্তর্জাত প্রক্রিয়া কি ভূমিরূপ গুলো তৈরি হয়ে গেছে, পর্বত, মালভূমি, সমভূমি, সেগুলোর উপর যে আরো যে ভূমিরূপ গুলো তৈরি হচ্ছে, এগুলো কি বহির্জাত প্রক্রিয়ার বৈশিষ্ট্য, গৌণ ভূমিরূপ তৈরি করে। আর বহির্জাত প্রক্রিয়া কি বলতো, খুবই ধীরগামী একটা প্রক্রিয়া, মানে হট করে কোনো একটা জিনিস কি হয়ে যায় না। যেমন অন্তর্জাত প্রক্রিয়া আকস্মিক একটা প্রক্রিয়া, কিন্তু বহির্জাত প্রক্রিয়া কি
একটা প্রক্রিয়া, দ্রুত এ কাজ হয় না। আর বহির্জাত প্রক্রিয়ার মূল উৎস কি বলতো? বহির্জাত প্রক্রিয়ার মূল উৎস হচ্ছে সূর্য। বহির্জাত প্রক্রিয়ার মূল উৎস কি বললাম? সূর্য। বহির্জাত প্রক্রিয়ার মূল উৎস হচ্ছে সূর্য। এবার আবহবিকার, এবার হচ্ছে বহির্জাত প্রক্রিয়া কোন কোন পদ্ধতিতে কাজ করে? প্রধানত 3টি পদ্ধতিতে কাজ করে। 1 নম্বর হচ্ছে কি বলতো? অবরোহণ, অবরোহণ। 2 নম্বর পদ্ধতি হচ্ছে আরোহণ, আরোহণ। আর 3 নম্বর পদ্ধতি আরেকটা কি রয়েছে বলতো? হচ্ছে জৈবিক পদ্ধতি, জৈবিক পদ্ধতি। প্রত্যেকেই তো এগুলো বিষয় পড়ে রেখেছো, জাস্ট তোমাদেরকে মনে করিয়ে দেওয়া, বিষয়গুলো আরেকবার করে জাস্ট মনে করিয়ে দেওয়া। অবরোহণ, আরোহণ, জৈবিক পদ্ধতি। এই পদ্ধতিতে হচ্ছে কি বহির্জাত প্রক্রিয়া হচ্ছে কি সম্পন্ন হয়ে থাকে। অবরোহণটা কি? দেখো এখানে কিন্তু পয়েন্টটা তোমাদের দেওয়া আছে। তো অবরোহণ জানার আগে আমাদেরকে জানতে হবে যে আবহবিকারটা কি। আবহবিকার কি? তোমরা ক্লাস 9-এ প্রত্যেকে পড়ে এসেছো। যান্ত্রিক পদ্ধতিতে শিলার চূর্ণ বিচূর্ণ আর রাসায়নিক পদ্ধতিতে যখন বিয়োজিত হয়ে কোনো একটা শিলা মানে সেই জায়গাতেই যখন পড়ে থাকছে, জিনিসটা শিলা চূর্ণ বিচূর্ণ হয়ে যখন সেই অঞ্চলটাতে পড়ে থাকছে, তখন সেটাকে আমরা বলবো আবহবিকার। ক্লিয়ার বিষয়টা? আবহবিকার তো হচ্ছে 2 পদ্ধতিতে হয়ে থাকে, একটা যান্ত্রিক পদ্ধতি আর একটা হচ্ছে রাসায়নিক পদ্ধতি। আর একটা হচ্ছে কি বলতো? পুঞ্জিত ক্ষয় বা মাস ওয়াস্টিংটা কি? আবহবিকার যত যে চূর্ণ বিচূর্ণ পদার্থগুলো যে রয়েছে সেগুলা যখন মাধ্যাকর্ষণ শক্তির টানে ভূমির ঢাল বরাবর নিচে নেমে আসে, এখানে কিন্তু কোন শক্তিটা মেইনলি কাজ করছে বলতো? নদী, বায়ু, হিমবাহ এগুলো কোনো শক্তি কিন্তু কাজ করছে না। এখানে মেইনলি হচ্ছে কোন শক্তিটা কাজ করছে? মাধ্যাকর্ষণ শক্তি। মাধ্যাকর্ষণ শক্তির টানে আমরা কি জানি কি যে প্রত্যেকটা বস্তু হচ্ছে কি পৃথিবী তার নিজের কেন্দ্রের দিকে টানে। তো ঠিক সেইভাবে আবহবিকার যত চূর্ণ বিচূর্ণ পদার্থগুলো যখন ভূমির ঢাল বরাবর মাধ্যাকর্ষণ শক্তির টানে নেমে আসে, তখন সেটাকে আমরা বলবো হচ্ছে পুঞ্জিত ক্ষয়। এবার অবরোহণ কি? অবরোহণ হচ্ছে ক্ষয় পদ্ধতি। যখন হচ্ছে নদী, বায়ু, হিমবাহ এগুলোর দ্বারা যখন হচ্ছে ভূমির উচ্চতা হ্রাস হচ্ছে, তখন সেটাকে আমরা হচ্ছে মেনলি কি বলবো? অবরোহণ। বা ভূমি ক্ষয়ীভূত হয়ে ভূমির উচ্চতা কি হচ্ছে? হ্রাস হচ্ছে, তখন সেটাকে আমরা বলবো অবরোহণ। এবার আরোহণটা কি? আরোহণ হচ্ছে এই যে হচ্ছে অবরোহণ প্রক্রিয়ার ফলে যে ক্ষয়ীভূত যে পদার্থগুলো রয়েছে সেটা যায় যখন একটা নিচু অংশে হচ্ছে কি জমা হয়ে সেই অঞ্চলটা কি উচ্চতা বৃদ্ধি করছে, তখন সেটাকে আমরা বলবো হচ্ছে আরোহণ। তখন সেটাকে আমরা কি বলবো? আরোহণ বলে থাকবো। ক্ষয়ীভবন কি? ক্ষয়ীভবনটা কি বলতো? ক্ষয়ীভবন হচ্ছে সেই বিষয়টা যেখানে হচ্ছে এই যে পুঞ্জিত ক্ষয়ের মতনই হচ্ছে ক্ষয়ীভবন, কিন্তু পুঞ্জিত ক্ষয় মাধ্যাকর্ষণ শক্তিটা কাজ করছিল। আর হচ্ছে কি বলতো? ক্ষয়ীভবনের ক্ষেত্রে হচ্ছে যে বিভিন্ন প্রাকৃতিক শক্তিগুলো নদী, বায়ু, হিমবাহ দ্বারা যখন হচ্ছে আবহবিকার যত পদার্থগুলো হচ্ছে কি হচ্ছে অপসারিত হচ্ছে, তখন সেটাকে আমরা বলবো যে ক্ষয়ীভবন। পর্যায়ন কি? সে অবরোহণ হোক আর আরোহণ হোক, যে কোনো প্রক্রিয়ায় একটা ভূমি ধরো এভাবে রয়েছে আর একটা ভূমি এভাবে রয়েছে, ধরো নিচু ভূমি আর উঁচু ভূমি, এই যে দুটো ভূমি যখন একটা ক্ষয় করতে করতে কি একটা নিশ্চয়ই একটা পর্যায়ে আসবে, তাই তো? সমতল ভূমি সমতলীকরণ যে প্রক্রিয়া সেটাকে বলা হচ্ছে কি পর্যায়ন। সেটাকে বলা হচ্ছে কি পর্যায়ন। এই নিচু ভূমিটা কি উচ্চতা বৃদ্ধি হতে হতে একটা পর্যায় পর্যন্ত বৃদ্ধি হবে, তারপর তো আর হবে না, সেটাকে মেনলি হচ্ছে বলা হয় পর্যায়ন। বহির্জাত শক্তিকে আবার হচ্ছে পর্যায়ন ক্রিয়াও বলা হচ্ছে। এটা কে বলেছিলেন প্রথম বলতো? চেম্বারলিন আর স্যালিসবারি। কে বলেছিলেন কথাটা? চেম্বারলিন অ্যান্ড স্যালিসবারি সর্বপ্রথম এই হচ্ছে পর্যায়নকে কি বহির্জাত প্রক্রিয়াও তিনি বলেছেন। আবার এই যে পর্যায়ন বা গ্রেড এই কথাটা সর্বপ্রথম কে ব্যবহার করেছিলেন বলতো? গিলবার্ট ব্যবহার করেছিলেন। কে ব্যবহার করেছিলেন? গিলবার্ট ব্যবহার করেছিলেন। মনে পড়লো কিছু কিছু জিনিস। এবার হচ্ছে দেখো পরবর্তী যেটা হচ্ছে ক্ষয় সীমা। এই যে ক্ষয় হচ্ছে, এই ক্ষয় হতে হতে একটা সীমা পর্যন্তই, ক্ষয়ের যে শেষ সীমা, ঠিক আছে, সেটা প্রধানত কোন ক্ষয়ের শেষ সীমা ধরা হয় কাকে বলতো? হচ্ছে জলতলকে, সমুদ্র জলতলকে ক্ষয়ের শেষ সীমা, মানে সমুদ্র জলতল সেইটাকে ক্ষয়ের শেষ সীমা পর্যন্তই হচ্ছে কি করতে হয়, যে বিভিন্ন প্রাকৃতিক শক্তিগুলো যে ক্ষয় করছে ওই সীমা পর্যন্তই হচ্ছে কি একটা লেভেল পর্যন্তই সে ক্ষয় করবে, এইটাকেই বলা হচ্ছে মেনলি ক্ষয় সীমা। হ্যাঁ, আর মরুভূমি অঞ্চলের দিকে ক্ষয় সীমাটা কিন্তু মরুভূমি অঞ্চলের ক্ষেত্রে ক্ষয় সীমাটা অন্য হয়ে থাকে। মরুভূমি অঞ্চলের ক্ষেত্রে ক্ষয় সীমা কোনটা হবে? প্লায়া। মরুভূমি অঞ্চলের ক্ষেত্রে ক্ষয় সীমা কোনটা হয়? প্লায়া হয়ে থাকে। তাহলে বোঝা গেল বিষয়গুলো কি কি বললাম বলতো? আবহবিকার, পুঞ্জিত ক্ষয়, অবরোহণ, আরোহণ, ক্ষয়ীভবন, পর্যায়ন, ক্ষয়সীমা। বিষয়গুলো ক্লিয়ার?
এবার দেখো পরবর্তীতে নদী কি, ঠিক আছে, নদীর কাজ এই বিষয়টা আমরা পরে দেখবো। আগে নদী কি, নদী একটা সুনির্দিষ্ট খাতের মধ্য দিয়ে, কি বললাম, একটি সুনির্দিষ্ট খাতের মধ্য দিয়ে জল যে প্রবাহিত হচ্ছে, ধরো উৎস কোনো হিমবাহ গলা জল হোক, সে বৃষ্টির গলা জল হোক, যখন একটা সুনির্দিষ্ট খাতের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে কোনো সাগর মহাসাগর বা হ্রদে গিয়ে পতিত হচ্ছে, তখন সেটাকে আমরা কি বলবো, নদী বলবো। তখন সেটাকে আমরা কি বলবো, প্রথমত নদী বলবো। এবার নদীর সাথে সম্পর্কিত কিছু ওয়ার্ড সম্বন্ধে আমাদেরকে জানতে হবে। এই যে শব্দগুলো রয়েছে, এই শব্দগুলো সম্বন্ধে আমার জানতে হবে। কেন, এগুলো থেকে কিন্তু অনেক সময় 2 মার্কের কোশ্চেন চলে আসে, মানে 2 মার্কের কোশ্চেন তোমরা পেয়ে যাবে। কি কি বলতো, ধারণ অববাহিকা, দোআব, উৎস মোহনা, নদী সঙ্গম, নদী উপত্যকা, নদী অববাহিকা, জলবিভাজিকা, নদীর বিভিন্ন গতি, এটা আমরা পরবর্তীতে পড়ছি নদীর বিভিন্ন গতিগুলো কি কি। এবার দেখো ধারণ অববাহিকাটা কি। ধারণ অববাহিকা কি, নদী হচ্ছে কি বলতো, যদি হচ্ছে নদী উৎস স্থানে, ধরো এই এরকম একটা পাহাড় আছে, এখান থেকে নদীটা উৎপত্তি লাভ করছে, ঠিক আছে। এবার উৎপত্তি যখন লাভ করছে, এখানে কি একটা নদী একটা জলধারা নিয়ে নিশ্চয়ই গড়ে ওঠেনি, অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কি ছোট ছোট জলধারা, যেগুলোকে কি বলা হয় বলতো, স্ট্রিম বলা হয়ে থাকে। এই যে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র জলধারা নিয়ে যে অববাহিকাটা গড়ে উঠছে উচ্চ পার্বত্য অঞ্চলে, ক্ষুদ্র ক্ষুদ্র জলধারাগুলো নিয়ে নদীর যে এই যে অঞ্চলটা গড়ে উঠছে, এটাকে বলা হয় হচ্ছে কি প্রধানত নদীর ধারণ অববাহিকা, মানে ধারণ করছে, যেখান থেকে জলটা পাচ্ছে, নদী মেনলি যে অঞ্চলটাকে থেকে জলটা পাচ্ছে সেটাকে বলা হচ্ছে ধারণ অববাহিকা। এই অঞ্চলটাকে কি বলা হয় তাহলে বলতো, ধারণ অববাহিকা। বোঝা গেল। এবার দেখো পরবর্তীতে কি বলেছে, দোআব। দোআব কাকে বলবো, দোআব হচ্ছে দুটি নদীর, ধরো এদিক থেকে একটা নদী আসছে, এদিক থেকে একটা নদী আসছে, ঠিক আছে, এই দুটো নদীর মধ্যবর্তী যে এই যে অঞ্চলটা রয়েছে, এইটাকে বলা হচ্ছে প্রধানত দোআব। এই অঞ্চলটাকে প্রধানত কি বলা হচ্ছে, দোআব বলা হয়ে থাকে। এই অঞ্চলটাকে কি বলা হচ্ছে, দোআব। যেমন বাড়ি দোআব, তাই তো, বাড়ি দোআব, বিয়াস আর রাবি নদীর মধ্যবর্তী যে অঞ্চলটা সেটাকে বলেছে বাড়ি দোআব, ঠিক আছে, পাঞ্জাব মেনলি। এবার দেখো পরবর্তী কি বলেছে, নদী উৎস মোহনা। নদী যে অঞ্চলটা থেকে উৎপত্তি লাভ করছে, সেটাকে কি বলা হয়, নদীর উৎস বলা হয়। যেমন গঙ্গা নদীর উৎস কি, গোমুখ গুহা, ঠিক আছে। এবার মোহনা, যেখানে যে পতিত হচ্ছে নদীটা, মানে যেখানে যে হচ্ছে কোনো সাগর মহাসাগরে গিয়ে পড়ছে, সেটাকে বলা হচ্ছে কি নদীর মোহনা। যেমন গঙ্গা নদীর মোহনা কি, বঙ্গোপসাগর, গঙ্গা নদীর মোহনা বঙ্গোপসাগর। পরবর্তী দেখো নদী সঙ্গম। নদী সঙ্গম দেখো এখানে আছে, এই ছবিটাতে আমরা বলতে পারবো যেই অঞ্চলটাতে বা যেই স্থানে এসে দুটো নদী পরস্পরের সাথে মিলিত হচ্ছে, এটাকে বলা হচ্ছে কি, এই অঞ্চলটাকে বলা হচ্ছে নদী সঙ্গম। এটাকে কি বলা হচ্ছে, নদী সঙ্গম। যেমন প্রয়াগরাজ কি একটা নদী সঙ্গমের উদাহরণ, তাই তো। ওখানে কোন কোন নদী মিলিত হয়েছে, গঙ্গা নদী যমুনা নদীর সাথে মিলিত হয়েছে, মানে যমুনা নদী আসে গঙ্গা নদীতে ওই জায়গাটাতে এসে মিলিত হয়েছে, ঠিক আছে। ওটাকে বলা হচ্ছে, ওই অঞ্চলটাকে বলা হচ্ছে কি নদী সঙ্গম। এবার নদী উপত্যকা, যে খাতের মধ্য দিয়ে, ধরো এরকম একটা নদী এখান দিয়ে প্রবাহিত হচ্ছে, এই জায়গাটা দিয়ে নদী যে প্রবাহিত হচ্ছে, এই যে সুনির্দিষ্ট খাতটা, ঠিক আছে, এটাকে কি বলা হচ্ছে বলতো, নদী উপত্যকা বলা হচ্ছে। এইটাকে কি বলা হচ্ছে, প্রধানত নদী উপত্যকা। এটাকে কি বলা হচ্ছে, নদী উপত্যকা। বোঝা গেল বিষয়টা। এবার পরবর্তী দেখো নদী অববাহিকা। ধারণ অববাহিকা, নদী অববাহিকা, এই দুটো বিষয় কিন্তু টোটালি আলাদা। হ্যাঁ, নদী অববাহিকা কোনটাকে বলবো, ধরো একটা নদী এখান থেকে উৎপত্তি লাভ করে আসছে, এবার যখন যাই হচ্ছে কোনো সাগর বা মহাসাগরে গিয়ে পতিত হচ্ছে, এবার পতিত হওয়ার সময় শাখা নদীতে বিভক্ত হতে হয়, তাই তো। এবার এই নদীতে আসে অনেক উপনদীগুলো মিলিত হচ্ছে, তাহলে উপনদী শাখা নদী সহ প্রধান নদী যে অঞ্চলের মধ্য দিয়ে প্রবাহিত হয়, সেই অঞ্চলটাকে, টোটাল অঞ্চলটাকে কি বলা হয়ে থাকে, নদী অববাহিকা।
মানে টোটালটাকে যেখান থেকে জলের যোগান পাচ্ছে সেটাকে কি বলবো? ধারণ অববাহিকা। আর যেটা হচ্ছে টোটাল যে অঞ্চলটা, যে অঞ্চলের উপর দিয়ে নদীটা প্রবাহিত হচ্ছে তার উপনদী সহ, উপনদী শাখা নদী সহ যে অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, ঠিক আছে, সেই অঞ্চলটাকে কি বলা হচ্ছে? নদী অববাহিকা বলা হচ্ছে। এটাকে কি বলা হচ্ছে? নদী অববাহিকা। বিষয়টা বোঝাতে পারলাম? এবার দেখো আরেকটা যেটা রয়েছে জলবিভাজিকা। এই যেখানে দেখো ছবিটা দেওয়াই আছে, হ্যাঁ, জলবিভাজিকা কোনটাকে বলবো আমরা? এই যে একটা উচ্চভূমি আছে, এদিক থেকে একটা নদী প্রবাহিত হয়ে গেছে, এই যে দেখো এই দিক থেকে একটা নদী প্রবাহিত হয়ে গেছে, এদিক থেকে একটা নদী প্রবাহিত হয়েছে। এই যে যে উচ্চভূমিটা, যে উচ্চভূমিটা পরস্পর বিপরীত দিকে বয়ে যাওয়া দুটি নদীকে কি করছে? আলাদা করছে, তাই তো? দুটো নদী অঞ্চলকে, দুটো নদী অববাহিকাকে আলাদা করছে। এটা একটা নদী অববাহিকা, আর এটা কি? এটা একটা নদী অববাহিকা। এই দুটো নদী অববাহিকাকে যে উচ্চভূমিটা আলাদা করছে এটাকে কি বলবো আমরা? জলবিভাজিকা বলে থাকবো। বোঝা গেল বিষয়টা? ঠিক আছে, এটাকে কি বলবো? এই অঞ্চলটাকে বলবো আমরা হচ্ছে জলবিভাজিকা। ক্লিয়ার? বিষয়টা দেখলে ক্লিয়ার? এবার দেখো পরবর্তী হচ্ছে নদীর বিভিন্ন গতি। নদীর কয়টা গতি রয়েছে বলতো? নদীর হচ্ছে তিনটা গতি রয়েছে। নদীর কয়টা গতি রয়েছে? নদীর প্রধানত তিনটি গতি রয়েছে। নদীর তিনটি গতি রয়েছে। একটা কি বলতো? উচ্চ গতি, উচ্চ গতি বা পার্বত্য প্রবাহ। এখানেই তোমরা বলতে পারবে, সংজ্ঞাটা লিখে দিতে পারবে, পার্বত্য প্রবাহ। দুই হচ্ছে কি বলতো? মধ্যগতি বা সমভূমি প্রবাহ। সমভূমি প্রবাহ। আরেকটা যেটা রয়েছে হচ্ছে কি বলতো? নিম্ন গতি। কি রয়েছে? নিম্ন গতি বা বদ্বীপ প্রবাহ। এই গেল তিনটে গতি। তাহলে নদীর কয়টা গতি? প্রধানত তিনটে গতি। কি কি বললাম? একটা হচ্ছে উচ্চ গতি বা পার্বত্য প্রবাহ। পার্বত্য প্রবাহ কোনটা বলে? নদী যখন পার্বত্য অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত হয়ে আসছে তখন সেটাকে বলবো কি? নদীর উচ্চ গতি বা পার্বত্য প্রবাহ। মধ্যগতি বা সমভূমি প্রবাহ কোনটাকে বলবো? নদী যখন সমভূমির উপর দিয়ে প্রবাহিত হচ্ছে তখন সেটাকে নদীর হচ্ছে কি বলবো? সমভূমি প্রবাহ। যেমন হচ্ছে কি হরিদ্বার থেকে মুর্শিদাবাদের ধুলিয়ান পর্যন্ত কি গঙ্গা নদীর সমভূমি প্রবাহ। আর উচ্চগতি নদী যখন হচ্ছে কি গঙ্গা নদী যখন হচ্ছে কি গোমুখ গুহা থেকে উৎপত্তি লাভ করছে, গঙ্গা নদীর গোমুখ গুহা থেকে হরিদ্বার পর্যন্ত হচ্ছে গঙ্গা নদীর উচ্চগতি। আর হচ্ছে হরিদ্বার থেকে মুর্শিদাবাদের ধুলিয়ান পর্যন্ত হচ্ছে কি গঙ্গা নদীর কি বললাম? মধ্যগতি বা সমভূমি প্রবাহ। আর বদ্বীপ প্রবাহ কোনটা? নদী যখন হচ্ছে কি সমভূমি প্রবাহ পেরিয়ে বদ্বীপের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে তখন সেটাকে বলবো হচ্ছে কি? নিম্ন গতি বা বদ্বীপ প্রবাহ। নিম্ন গতি বা বদ্বীপ প্রবাহ। যেমন মুর্শিদাবাদের ধুলিয়ান থেকে হচ্ছে কি বঙ্গোপসাগর পর্যন্ত হচ্ছে গঙ্গা নদীর কি বলতো? বদ্বীপ প্রবাহ রয়েছে। এবার দেখো নদীর কাজ। নদীর কাজ। নদী কয়টি পদ্ধতিতে কাজ করে প্রধানত? নদীর কাজকে কি? ক্ষয়, বহন, সঞ্চয়। মানে নদী প্রধানত প্রথমে কি করছে? দেখো এটার সাথে গতির কিন্তু হচ্ছে যে উচ্চগতি, মধ্যগতি, নিম্নগতি যে আমরা বললাম সেক্ষেত্রে কিন্তু এই তিনটা বিষয় রয়েছে। উচ্চগতি বা ক্ষয়, নদী কি করছে? প্রথমে ক্ষয় করছে। সেই ক্ষয়ীভূত পদার্থগুলো যখন ক্ষয় করেছে সেটাকে কি করছে? এক জায়গা থেকে অন্য জায়গায় অপসারিত করছে বা বহন করে নিয়ে যাচ্ছে। এবার বহন করে যখন নিয়ে যাচ্ছে পদার্থগুলো, সেগুলো নিশ্চয়ই নিয়ে যায় কোথাও না কোথাও সঞ্চয় করছে। তাহলে তাহলে নদীর কয়টা কাজ হলো? তিনটে কাজ, ক্ষয়, বহন, সঞ্চয়। এবার প্রত্যেকটা যে প্রাকৃতিক শক্তি রয়েছে প্রত্যেকটারই সেম একই রকম কাজ রয়েছে, ক্ষয়, বহন, সঞ্চয়। এবার নদীর হচ্ছে ক্ষয় কাজ প্রধানত কয়টি পদ্ধতিতে করে? জলপ্রবাহ ক্ষয় 5টি পদ্ধতিতে ক্ষয় করে থাকে। একটা হচ্ছে কি জলপ্রবাহ ক্ষয়, আর একটা হচ্ছে অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, দ্রবণ ক্ষয়, বুদবুদ ক্ষয়। জলপ্রবাহ ক্ষয় কোনটা? নদী যখন উচ্চ গতিতে, নদীর কি জলস্রোতের পরিমাণ বেশি থাকে, সেই জলপ্রবাহের ধাক্কায় যদি হচ্ছে নদীর তলদেশে কোনো অসংলগ্ন শিলা থাকে বা নরম শিলা থেকে থাকে, সেটা যদি জলপ্রবাহের ফলে ক্ষয়ীভূত হয়ে সেখান থেকে অপসারিত হয় সেটাকে বলছে আমরা জলপ্রবাহ ক্ষয়। সেটাকে কি বলবো? জল
প্রবাহ ক্ষয়। এবার হচ্ছে কি বলছে অবঘর্ষ ক্ষয়। এবার জলপ্রবাহ ক্ষয়ের পরে যে শিলাগুলো হচ্ছে কি হচ্ছে অপসারিত হলো, সেই শিলাগুলো বড় বড় শিলা বা বোল্ডার, সেগুলোর আঘাতে যদি নদীর তলদেশটা কি হয় চূর্ণ বিচূর্ণ হয় বা ক্ষয়ীভূত হয়, সেক্ষেত্রে এই যে নদীর তলদেশ যখন হচ্ছে কি হচ্ছে ক্ষয়ীভূত হচ্ছে, তখন সেটাকে কি বলছি আমরা অবঘর্ষ ক্ষয় বলছি, তখন সেটাকে কি বলছি অবঘর্ষ ক্ষয়। এবার ঘর্ষণ ক্ষয় কোনটা, ওই যে পদার্থগুলো যেগুলো হচ্ছে কি নদীর জলের সাথে হচ্ছে কি পরিবাহিত হচ্ছে, এবার সেই পদার্থগুলো বা সেই বোল্ডার বা পাথর বা শিলাখণ্ডগুলো একে অপরের সঙ্গে ধাক্কা লেগে বা ঘর্ষণে যদি ক্ষয়ীভূত হয়, সেটাও তো একটা ক্ষয় হচ্ছে, সেটাকে আমরা কি বলবো ঘর্ষণ ক্ষয় বলবো, সেটাকে কি বলবো ঘর্ষণ ক্ষয়। এবার দ্রবণ ক্ষয়, নদীর তলদেশে জিপসাম বা লবণ জাতীয় কোনো যদি শিলাখণ্ড থেকে থাকে, সেটা কি জলে দ্রবীভূত হবে। এবার জলে দ্রবীভূত হয়ে সেটা কি হয়ে যাবে অপসারিত হয়ে যাবে বা ক্ষয়ীভূত হবে, সেটাকে আমরা বলবো দ্রবণ ক্ষয়, সেটাকে কি বলবো আমরা দ্রবণ ক্ষয় বলবো। আর বুদবুদ ক্ষয়, প্রত্যেকে জানো জলে বুদবুদ সৃষ্টি হয়, এই নদীর জলেও বুদবুদ থাকে, সেই এক একটা বুদবুদের হচ্ছে কি বলতো বুদবুদের যে ক্ষমতা রয়েছে হচ্ছে 18 কিলোগ্রাম একটা হচ্ছে কি হাতুড়ির সমান, সেই সজোরে যখন হচ্ছে নদীর তলদেশে কি হয় আঘাত করে, তখন সেই নদীর তলদেশ কি হয়ে যায় বলতো ক্ষয়ীভূত হয়, এটাকে প্রধানত বলা হয় বুদবুদ ক্ষয়, এটাকে কি বলে বুদবুদ ক্ষয়। তাহলে বিষয়টা ক্লিয়ার হলো। এবার পরবর্তীতে দেখো বহন, বহন কোন কোন পর্যায়ে পদ্ধতিতে করছে আকর্ষণ, ভাসমান, লম্ফদান, দ্রবণ। আকর্ষণ প্রক্রিয়া কোনটা, ভূমির ঢাল বরাবর যদি হচ্ছে সেই বড় বড় শিলাখণ্ড বা হচ্ছে বোল্ডার এগুলো যদি হচ্ছে ভূমির ঢাল বরাবর মাধ্যাকর্ষণ শক্তির টানে নিচে নেমে আসে গড়িয়ে গড়িয়ে, তখন সেটাকে বলবো আকর্ষণ প্রক্রিয়া, সেটাকে কি বলবো আকর্ষণ প্রক্রিয়া। এবার ভাসমান প্রক্রিয়া, নদীতে যদি হচ্ছে অতি ক্ষুদ্র কোনো হচ্ছে পলি বালি কোনা থাকে, তাহলে নদীর জলে সেটা ভেসে ভেসে সেখান থেকে পরিবাহিত হচ্ছে বা বহন হচ্ছে, সেটাকে বলছে হচ্ছে ভাসমান প্রক্রিয়া। এবার লম্ফদান প্রক্রিয়া, নদীর তলদেশটা আর নদীর তলদেশটা তো মসৃণ হয় না, মসৃণ হয় কি কখনোই সম্ভব না, সেটা নদীর তলদেশ কি অসমান হয়ে থাকে, সেই অসমান তলদেশে যদি কোনো শিলাখণ্ড আঘাত পায়, সেক্ষেত্রে সে কি লাফিয়ে লাফিয়ে সেখান থেকে পরিবাহিত হবে, সেটাকে বলছে হচ্ছে কি লম্ফদান প্রক্রিয়া। দ্রবণ প্রক্রিয়া কি, নদীর জলের সঙ্গে গুলে যদি কোনো শিলাখণ্ড দ্রবীভূত অবস্থায় সেখান থেকে পরিবাহিত হয়, সেটাকে বলবো যে কি দ্রবণ প্রক্রিয়ায় বহন। সঞ্চয় তো বুঝতে পারছো, এই যে সমস্ত পদার্থগুলো ক্ষয় হচ্ছে তারপরে হচ্ছে পরিবাহিত হচ্ছে, তারপরে সেটা যায় কি এক সময় গিয়ে সঞ্চয় হচ্ছে। তাহলে বিষয়টা ক্লিয়ার হলো। এবার দেখো উচ্চ গতিতে নদীর ক্ষয়কার্যে গঠিত ভূমিরূপ, উচ্চ গতিতে নদী যে উচ্চ গতিতে মানে পার্বত্য প্রবাহে যে ক্ষয়কার্যটা সম্পন্ন করে, হ্যাঁ, তো সেখানে কি কি সবসময় মনে রাখবে উচ্চ গতিতে নদী মেনলি হচ্ছে কি করে নিম্ন ক্ষয় করে থাকে, পার্শ্ব ক্ষয় করে কিন্তু খুব সামান্য করে থাকে, আর মধ্য গতিতে কি ক্ষয় বলতো পার্শ্ব ক্ষয়টা বেশি করে থাকে, নিম্ন ক্ষয়টা একটু কম করে, আর ওখানে বহনের পরিমাণটা বেশি হয়। আর হচ্ছে নিম্ন গতিতে নদী যায় নিয়ে কি হয় বলতো হচ্ছে সঞ্চয়টাই বেশি হয়ে থাকে বা সঞ্চয় বা অবক্ষেপণটাই বেশি পরিমাণে হয়ে থাকে। তো উচ্চ গতিতে নদীর ক্ষয়কার্যের ফলে কি কি ভূমিরূপ গঠিত হয়, গিরিখাত, ভি আকৃতির উপত্যকা, আই আকৃতির উপত্যকা বা যেটাকে আমরা কি বলি ক্যানিয়ন বলে থাকি, খরস্রোতা সৃষ্টি হয়ে থাকে, জলপ্রপাত, প্রপাতকূপ, মন্থকূপ, আর হচ্ছে কি আর একটা হচ্ছে শৃঙ্খলিত শৈলশিরা। এবার তোমরা বলবা ম্যাম যদি হচ্ছে এখানটায় 5 মার্কের কোশ্চিন দেয় তাহলে আমরা কয়টা ভূমিরূপ সম্বন্ধে লিখবো। দেখো তোমাদের যদি উল্লেখ করে দেয় যে 3টি ভূমিরূপ সম্বন্ধে লেখো, আমি অনেক কোশ্চিন ওরকম পেয়েছিও, যদি 3টি কোশ্চিন 3টা হচ্ছে ভূমিরূপ দিয়ে দিল, সেটাকে চিত্র সহ তোমাকে বর্ণনা দিতে বললো, তাহলে কি করতে হবে বলতো তোমাকে খুব ভালো করে সেটা পড়তে হবে। এবার ভালো করে ডিটেলসে লিখে এবার প্রত্যেকটা ছবি ভালো করে ড্র করতে হবে। এবার যদি এমনি বলে দেয় যে উচ্চ গতিতে নদীর ক্ষয়কার্যে গঠিত ভূমিরূপ, এবার এখান থেকে তুমি কয়টা লিখবে, এটা একটা প্রশ্ন, অনেকেই প্রশ্ন করো ম্যাম সেক্ষেত্রে তাহলে কয়টা ভূমিরূপ লিখবো। এখানে দেখো 8টা ভূমিরূপ রয়েছে, মিনিমাম 5টা বা তার উপরেও তুমি লিখতে পারো। এবার ছবির ক্ষেত্রে বলছি 5 মার্কের কোশ্চেনের ক্ষেত্রে মিনিমাম তোমাকে 3টা ছবি কি করতে হবে ড্র করতেই হবে, বুঝতে পারলে কি। এবার পেজটা খুব সুন্দর করে সাজাতে হবে যাতে হচ্ছে কি এক্সামিনার যে খাতাটা চেক করবে তার জন্য খুব দেখতে ভালো লাগে, পয়েন্ট আউট করবে, ঠিক আছে, ভালো করে সুন্দর করে পয়েন্ট করবে, বুঝতে পারলা। তারপরে হচ্ছে এক্সাম্পল গুলো দিবে, মানে কোথায় কোথায় কোন ভূমিরূপ গুলো দেখা যায়, গিরিখাতের একটা উদাহরণ দিয়ে দিলে, তাহলে কি বলতো এটা মানে খুব ভালো হবে জিনিসটা,
বোঝা গেল। এবার গিরিখাতটা কি, উচ্চ পার্বত্য অঞ্চলে নদী যখন পরিবাহিত হয় তখন কি হয় বলতো, নদীর গতিবেগটা বেশি থাকে, তার ফলে হচ্ছে নদীর নিম্নক্ষয় খুব বেশি করে থাকে। এবার নদীর নিম্নক্ষয়ের ফলে যে ভূমিরূপটা প্রধানত গড়ে ওঠে সেটা হচ্ছে কি বলতো, নদী উপত্যকাটা হচ্ছে অনেক সময় কি বলতো আই আকৃতির বা ভি আকৃতির হয়ে থাকে। এই যে ভূমিরূপটা এটা কি বলা হচ্ছে গিরিখাত, এটাকেই প্রধানত কি বলা হয়ে থাকে, গিরিখাত বলা হয়ে থাকে। এটাকে কি বলবো আমরা, গিরিখাত বলবো। তাহলে এই ভূমিরূপটার নাম কি বলতো, গিরিখাত। এটাকে কি বলবো, গিরিখাত। এবার এই গিরিখাতটাই যদি হচ্ছে কি বলতো, এবার হচ্ছে নদীর নিম্নক্ষয় করছে, এবার বহুদিন ধরে নিম্নক্ষয় করার পর পার্শ্ববর্তী অঞ্চল, সেখানে যদি বৃষ্টি হয়, বৃষ্টিবহুল অঞ্চল হয়, তাহলে আশপাশ দিয়েও, এই যে আশপাশ দিয়েও কি হবে বলতো, জল ওখানে তো আসবে, তার ফলে কি সামান্য পার্শ্বক্ষয় হয়। এবার পার্শ্বক্ষয় হওয়ার পরে এই যে নদী উপত্যকাটা রয়েছে না, অনেকটা ভি আকৃতির হয়ে থাকে। নদী উপত্যকাটা অনেকটা কি আকৃতির হয়ে থাকে, ভি আকৃতির হয়ে থাকে। এর ফলে ভি আকৃতির নদী উপত্যকা গঠন হয়। কোন কোন বইয়ে গিরিখাতের পর এই দুটো সাব পয়েন্ট হিসেবে দেওয়া আছে, আর কোন বইয়ে আবার মেন পয়েন্ট হিসেবেও কিন্তু দেওয়া আছে, সেক্ষেত্রে তোমরা ভেবে লিখবে, ঠিক আছে। এবার আই আকৃতির উপত্যকা, আই আকৃতির উপত্যকা শুষ্ক অঞ্চলে, আই আকৃতির উপত্যকা মেইনলি কোন অঞ্চলে গড়ে ওঠে বলতো, শুষ্ক অঞ্চলে, যেখানে কি বৃষ্টিপাতের পরিমাণটা খুবই কম, সেখানটায় কি শুধু নদী হচ্ছে কি করবে বলতো, নিম্নক্ষয়টা বেশি করবে। এবার পার্শ্বক্ষয় তো নদীর হচ্ছে না বললেই তো না বললেই চলে, তো সেখানটায় কি হবে বলতো, উপত্যকাটা একদম স্ট্রেট মানে আয় আকৃতির হয়ে থাকে। এই যে আয় আকৃতির উপত্যকা, এটাকেই বলা হচ্ছে কি বলতো, ক্যানিয়ন। এটাকে কি বলা হয়ে থাকে, ক্যানিয়ন। ক্লিয়ার বিষয়টা। এবার ক্যানিয়নের একটা উদাহরণ দিয়ে দিলে, যেমন গ্র্যান্ড ক্যানিয়ন, বুঝতে পারলে। এবার খরস্রোতা কি, খরস্রোতা কোমল শিলা আর কঠিন শিলা যদি পর্যায়ক্রমে বা তির্যক ভাবে বা উলম্ব ভাবে যদি অবস্থান করে, তাহলে কি হবে বলতো, নদীর হচ্ছে জলের আঘাতে নরম শিলাটা দ্রুত ক্ষয় পাবে। এবার দ্রুত ক্ষয় পেয়ে কি হবে বলতো, নরম ক্ষয় পেয়ে এবার শিলা, নদীর তলদেশটা কি অসম প্রকৃতির হবে, অসম প্রকৃতির হয়ে নদী উপত্যকার মধ্যে দিয়ে যখন নামে কিনা, তখন হচ্ছে অনেকটা কি সিঁড়ির ধাপের উপর দিয়ে নেমে আসে এরকম মনে হয়। এই যে ভূমিরূপটা গঠন করছে এটাকে বলা হচ্ছে খরস্রোতা। এটাকে কি বলা হচ্ছে, খরস্রোতা। জলপ্রপাত কি, জলপ্রপাত কঠিন আর কোমল শিলা, এই যে দেখো কঠিন শিলাগুলো আর কোমল শিলাগুলো যদি হচ্ছে কি অনুভূমিক ভাবে বা উলম্ব ভাবে অবস্থান করে, অনুভূমিক ভাবেও হতে পারে আবার উলম্ব ভাবেও যদি অবস্থান করে, সেক্ষেত্রে কি এই যে কোমল শিলাগুলো কি দ্রুত ক্ষয় পাচ্ছে। এবার এই যে নদী প্রবাহিত হচ্ছে তখন উচ্চ অংশ থেকে খুব সজোরে নিচের দিকে পতিত হয়। এই যে পতিত হচ্ছে, এই যে ভূমিরূপটা গঠন হচ্ছে, এটাকে কি বলছি আমরা, জলপ্রপাত। এটাকে কি বলবো আমরা, জলপ্রপাত। জলপ্রপাত। এবার জলপ্রপাতের এখানে দেখো আরেকটা ছবি আমরা এখানটা আরেকটা যে ভূমিরূপ রয়েছে সেটা হচ্ছে কি করতে পারি, পয়েন্ট আউট করতে পারি। জলপ্রপাতের জলটা যে জায়গায় পড়ছে, এবার জলের তরের আঘাতে এই অঞ্চলটা কি দেখো একটা কূপের মতো অবস্থান করছে না, করছে, এইটাকে আমরা বলবো হচ্ছে প্রপাত কূপ। তাহলে পরপর দুটো হয়ে গেল এখানটায় হচ্ছে পয়েন্ট। আর এটার কি, এই দুটোর জন্য একটা ছবি দিলে আমাদের হয়ে যাবে মন্থকূপ। নদীর তলদেশে কোনো বড় শিলাখণ্ড বা বোল্ডারের আঘাতে নদীর তলদেশে যদি বড় কোনো গর্তের সৃষ্টি হয়, গর্তের সৃষ্টি হয়, পরবর্তীতে ওই গর্ততে অবঘর্ষ প্রক্রিয়ায়, শিলাখণ্ডের অবঘর্ষ প্রক্রিয়ায় যদি সেই গর্তটার আকার যদি বড় হয়ে থাকে, তখন যে ভূমিরূপটা গঠন করছে সেটাকে বলবো হচ্ছে মন্থকূপ। সেটাকে আমরা কি বলবো, মন্থকূপ বলে থাকি। বুঝতে পারলে, এই যে মন্থকূপের ছবি, ঠিক আছে। এবার হচ্ছে কি বলতো, শৃঙ্খলিত শৈলশিরা। শৃঙ্খলিত শৈলশিরা উচ্চ পার্বত্য অঞ্চলে নদী যখন প্রবাহিত হয়, এবার নদী প্রবাহিত হওয়ার সময় তার যে হচ্ছে কি, দেখো নদী যখন পরিবাহিত হচ্ছে তার উপরের অংশটা কি আড়াল হয়ে যাচ্ছে না, এবং পাহাড় বা পর্বতগুলো দেখে মনে হচ্ছে না হচ্ছে কি করতে দাঁতের মতন একে অপরের সাথে জুড়ে রয়েছে। এই যে ভূমিরূপটা এটাকেই বলা হচ্ছে শৃঙ্খলিত শৈলশিরা। শৃঙ্খলের আকারে সেই যে রয়েছে ভূমিরূপ, পাহাড় বা পর্বতের শৃঙ্গগুলো, এটাকে বলছে কি বলতো প্রধানত শৃঙ্খলিত শৈলশিরা। তাহলে উচ্চ গতিতে নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ গুলো কি কি, সেটা এগুলো ভালো করে ডিটেলসে কিন্তু পড়বে ভালো করে। এবার হচ্ছে কি বলতো, এখান থেকে তোমাদের 2 মার্কের বা 3 মার্কের কোশ্চেন দিয়ে দিল, বা এখান থেকে পার্থক্যও দিতে পারে, যে গিরিখাত আর হচ্ছে কি বলতো ক্যানিয়নের মধ্যে পার্থক্য, এইভাবেও দিয়ে দিতে পারে। এবার দেখো মধ্য ও নিম্ন গতিতে নদীর সঞ্চয় কার্যে গঠিত ভূমিরূপ।
এবার যে সমস্ত হচ্ছে পদার্থগুলো কি করলো, ক্ষয় করলো, এবার সেই পদার্থগুলো একটা জায়গায় তো সঞ্চয় করবে। কোথায় গিয়ে সঞ্চয় করে? মধ্য গতিতে ও নিম্ন গতিতে নদী প্রধানত সঞ্চয় কার্যটা করে থাকে। তো নদীর সঞ্চয় কার্যে প্রথমেই যে ভূমিরূপটা গঠিত হয় সেটা হচ্ছে পলল শঙ্কু বা পলল ব্যজনী। নদীর যখন হচ্ছে কি উচ্চ পার্বত্য প্রবাহ থেকে হঠাৎ কি সমভূমি প্রবাহে হচ্ছে কি আসে, এবার নদীতে যে সমস্ত বোঝার পরিমাণগুলো ছিল সেটা পর্বতের পাদদেশে কি ছড়িয়ে ছিটিয়ে হচ্ছে কি যে হচ্ছে কি শঙ্কু আকৃতির যে ভূমিরূপটা গঠন করে সেটাকেই বলা হচ্ছে পলল শঙ্কু। সেটাকে কি বলবো? পলল শঙ্কু। এই পলল শঙ্কুর ওপর দিয়ে হচ্ছে কি নদী যখন হচ্ছে প্রবাহিত হয় তখন হচ্ছে পলল শঙ্কুটা কি বলতো অনেকটা গোলাকার আকৃতি। এই যে দেখো পলল শঙ্কুটা কি হয়, অনেকটা গোলাকৃতির হয়ে থাকে। এই পলল শঙ্কুর উপর দিয়ে যখন নদীটা প্রবাহিত হচ্ছে দেখতে অনেকটা হাত পাকার মতো ভূমিরূপের সৃষ্টি হচ্ছে না? এই যে ভূমিরূপটা এটাকে বলছে হচ্ছে পলল ব্যজনী। এটাকে কি বলা হচ্ছে? পলল ব্যজনী। পলল ব্যজনীর একটা যদি উদাহরণ বলি সেটা হচ্ছে তিস্তা নদীর তিস্তা নদীর হচ্ছে কি বলতো পার্বত্য প্রবাহ থেকে যখন হঠাৎ সমভূমি প্রবাহে নামছে তখন ওই অঞ্চলটাতে অনেক কি পলল ব্যজনী গঠন করেছে। নদী যখন হচ্ছে সমভূমির উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, সমভূমি বা মধ্যপ্রবাহে যখন প্রবাহিত হয় তখন হচ্ছে কি পরিবাহিত হওয়ার সময় যদি সামনে যদি কোনো কঠিন শিলা থাকে বা সেক্ষেত্রে নদী সেই কঠিন শিলাকে ক্ষয় না করে আঁকা বাঁকা পথে চলতে থাকে। এই যে পথে যখন চলছে এই যে ভূমিরূপটা গঠন করছে এটাকে কি বলা হচ্ছে বলতো? নদী বাঁক বা মিয়েন্ডার। নদী বাঁকের আরেকটা নাম কি বলতো? মিয়েন্ডার। নদী বাঁকের আরেকটা নাম কি? বা মিয়েন্ডার ক্রিয়েট করছে। বুঝতে পারলাম? এটা গঠন করে। এবার নদী বাঁকের সঙ্গেই অশ্বক্ষুরাকৃতি হ্রদ, এই যে ভূমিরূপটা রয়েছে এটার কিন্তু একটা কি রয়েছে বলতো? সদৃশ্য রয়েছে। এই যে নদী বাঁকটা দেখো এখানে তোমরা স্পষ্টভাবে বুঝতে পারবে। এই যে নদী যখন সোজা পথে প্রবাহিত হচ্ছে তখন হচ্ছে কি নদী হচ্ছে কি দেখো এখানে এই যে বাঁকটা বাড়তে বাড়তে এক সাইডে কি নদী হচ্ছে কি এক সাইডে সঞ্চয় হচ্ছে, এই সঞ্চয়টা বাড়তে বাড়তে যখন নদী বাঁকটা কি অনেকটা বৃদ্ধি পাচ্ছে তখন কি নদীর বাঁকটা আর কি এই নদী বাঁকটা বিচ্ছিন্ন হয়ে গিয়ে নদীটা যখন সোজা পথে চলে যায় এই যে বিচ্ছিন্ন পাটটা রয়েছে এটা অনেকটা খুরের আকৃতির মতো হ্রদের সৃষ্টি করে। এই যে ভূমিরূপটা গঠন করছে এটাকে বলা হচ্ছে কি বলতো? অশ্বক্ষুরাকৃতি হ্রদ। এই ভূমিরূপটাকে কি বলা হচ্ছে? অশ্বক্ষুরাকৃতি হ্রদ। তারপরে খাড়ি গঠন করে নদী যখন হচ্ছে কি মহাসাগর বা মহাসাগরে গিয়ে মিশছে তখন হচ্ছে সমুদ্রের জোয়ারের যখন হচ্ছে কি বদ্বীপ অঞ্চলের মধ্যে প্রবেশ করে তখন অনেকটা কি লম্বা খাড়ির মতন ভূমিরূপ সৃষ্টি করে। ঠিক আছে? লম্বা খাড়ির মতন জলাভূমি সৃষ্টি করে। এই জলাভূমিগুলোকে কি বলা হচ্ছে? খাড়ি বলা হচ্ছে। নদী চর, নদী বাহিত হচ্ছে পলি বালি নদীর মধ্যবর্তী অঞ্চলে যদি জমা হয়ে চরের আকার ধারণ করে তখন সেটাকে কি বলে? নদী চর। এবার নদী চরটা যদি বৃহৎ আকার ধারণ করে তখন সেটাকে আমরা কি বলবো? নদী দ্বীপ। বদ্বীপ কাকে বলে? নদী মোহনায় যে বিস্তর ব আকৃতির ভূমিরূপ সৃষ্টি করে সেটাকে কি বলা হচ্ছে? বদ্বীপ। যেমন হচ্ছে সুন্দরবন বদ্বীপ, তাই তো? পৃথিবী বিখ্যাত একটা বদ্বীপের নাম কি? সুন্দরবন বদ্বীপ। এবার দেখো বদ্বীপের শ্রেণীবিভাগ। বদ্বীপ কি নিম্ন প্রবাহের সৃষ্টি হয়, নদীর সঞ্চয় কার্যের ফলে সৃষ্টি হয় একটা ভূমিরূপ। এবার বদ্বীপ প্রধানত তিন ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে ধনুকাকৃতি বা ত্রিকোণাকৃতি বদ্বীপ, যেমন হচ্ছে কি গঙ্গা নদীর বদ্বীপ, নীল নদের বদ্বীপ, এগুলো হচ্ছে কি ধনুকাকৃতি মানে ধনুকের আকারে যে বদ্বীপটা গঠন হয়ে থাকে, হ্যাঁ, সেটাকে বলবো হচ্ছে ধনুকাকৃতি বদ্বীপ। আর একটা হচ্ছে তীক্ষ্ণাগ্র বদ্বীপ, সুবর্ণরেখা নদীর মোহনায় যে বদ্বীপটা গঠন করছে তীক্ষ্ণ আকারে সেটা হচ্ছে কি তীক্ষ্ণাগ্র বদ্বীপ। আর একটা হচ্ছে পাখির পায়ের মতো বদ্বীপ, এটা কিন্তু শর্ট কোশ্চেনে অনেকবার এসেছে। সেটা কি হবে বলতো? একটা উদাহরণ দাও, প্রত্যেকে পারবা তোমরা। মিসিসিপি নদীর মোহনায় যে হচ্ছে বদ্বীপটা গঠিত হয়েছে পাখির পায়ের মতো সেটাকে কি বলে? পাখির পায়ের মতো বদ্বীপ। এবার নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টির অনুকূল ভৌগোলিক পরিবেশ কি কি হতে হবে? বৃহৎ নদী অববাহিকা হতে হবে, নরম শিলা, মৃদু ঢাল মোহনা, দীর্ঘ মধ্য নিম্ন প্রবাহ থাকতে হবে, শান্ত সমুদ্র মানে যেখানটা যাই নদীটা পড়ছে সেই যে সমুদ্রের জলটা সেটা কি হবে? শান্ত হতে হবে, সমুদ্রের জলে লবণতা ও ঘনত্ব, এই বিষয়গুলো নদী মোহনায় বদ্বীপ সৃষ্টির
কি অনুকূল ভৌগোলিক অবস্থা। এবার দেখো বায়ু, নেক্সট যেটা হচ্ছে কি বহির্জাত শক্তি, মেন আরেকটা যে বিষয় সেটা হচ্ছে কি বায়ু। এবার বায়ু প্রধানত কোন অঞ্চলে কাজ করে? নদীটা আমরা পড়লাম, নদী প্রধানত কোন অঞ্চলে কাজ করে বলতো? আর্দ্র ক্রান্তীয় অঞ্চলে, যেখানে যেখানে বৃষ্টিটা বেশি হয়ে থাকে, সেই অঞ্চলগুলোতে প্রধানত কে কাজ করে? হচ্ছে তোমার নদী। এবার বায়ু কোন অঞ্চলে কাজ করবে? স্পেসিফিক কোন অঞ্চলে? যেখানে এক হচ্ছে মরুভূমি অঞ্চলে, আর একটা হচ্ছে কি বলতো উপকূলবর্তী অঞ্চলেও কি বায়ুর কার্য দেখা যায়। এবার মরুভূমি কাকে বলে? যে অঞ্চলে কি বৃষ্টিপাতের পরিমাণটা খুবই কম, গাছপালা প্রায় নেই বললেই চলে, চারিদিকে কি বালি আর বালি বেশিরভাগটাই, সেই অঞ্চলগুলোকে প্রধানত কি বলা হয়? মরুভূমি বলা হয় তাকে। তো পৃথিবী বিখ্যাত কিছু মরুভূমি, মরুভূমি দুই ধরনের হয়ে থাকে, একটা উষ্ণ ধরনের হয়ে থাকে আর একটা শীতল। উষ্ণ মরুভূমি হচ্ছে কি আফ্রিকার সাহারা মরুভূমি, সর্ববৃহৎ মরুভূমি। আমাদের ভারতবর্ষে যে মরুভূমিটা রয়েছে থর মরুভূমি, সেটাও কি একটা হচ্ছে কি উষ্ণ মরুভূমি, আর হচ্ছে কি শীতল মরুভূমি, যেমন গোবি মরুভূমি, তাই তো পৃথিবীর বৃহত্তম নাতিশীতোষ্ণ অঞ্চলের মরুভূমি। এবার বায়ুর ক্ষয়কার্যের ফলে কি কি ভূমিরূপ সৃষ্টি হচ্ছে? এখানে কি বায়ু হচ্ছে তিন ভাবে কাজ করে থাকে, একটা হচ্ছে ক্ষয় করে, বহন করে, আবার সঞ্চয় করে। তো ক্ষয় কার্যের ফলে প্রধানত কি কি ভূমিরূপ সৃষ্টি হয়ে থাকে? কি কি ভূমিরূপ সৃষ্টি হয়? গৌড়, জুগ্যান বা জিউগ্যান, ইয়ারদাং, ইনসেলবার্চ, আর একটা হচ্ছে কি অপসারণ গর্ত। এবার দেখো বায়ু প্রবাহ পথে বায়ুর প্রধান উপাদান কি বলতো? কোয়ার্টজ বা বালিকণা যেগুলো থাকে। এবার প্রবাহ পথের জন্য কোনো উঁচু ঢিবি বা শিলাখণ্ড থেকে থাকে বড়, সেক্ষেত্রে যে অঞ্চলটার মধ্যে বায়ু একটা উচ্চতা পর্যন্তই তো হচ্ছে কি করে তার ক্ষয়কার্যটা। এবার বায়ুর যে অঞ্চলটার মধ্যে প্রবাহিত হচ্ছে নিম্ন স্তরে কি থাকে বলতো? কোয়ার্টজের দানা বা বালির দানাগুলো বেশি থাকে। সেই কোয়ার্টজের দানা বা বালির দানাগুলোর আঘাতে অবঘর্ষ প্রক্রিয়ায় শিলাখণ্ডের নিচ অংশটা কি হয়ে যায় বলতো? ক্ষয়ীভূত হয়। ক্ষয়ীভূত হয়ে ব্যাঙের ছাতার আকৃতি বা ব্যাঙের ছাতার সদৃশ যে ভূমিরূপ গড়ে ওঠে, সেটাকে কি বলে বলতো? গৌড় বলা হয়। সেই ভূমিরূপটাকে কি বলে? গৌড় বলা হয়। তারপরে দেখো জুগ্যান বা জিউগ্যান, বায়ুর প্রবাহ পথে যদি হচ্ছে কি কোমল শিলা আর কঠিন শিলা যদি হচ্ছে কি বলতো অনুভূমিক ভাবে অবস্থান করে। কিভাবে? যদি অনুভূমিক ভাবে অবস্থান করে সেক্ষেত্রে কি বলতো যে ভূমিরূপটা ক্ষয়কার্যের ফলে হচ্ছে কি কোমল শিলাটা দ্রুত ক্ষয়প্রাপ্ত হয় আর কঠিন শিলা কি দাঁড়িয়ে থাকে, সেক্ষেত্রে যে ভূমিরূপটা গঠন করছে সেটাকে কি বলা হয় বলতো? জিউগ্যান বলা হয়। সেটাকে কি বলা হয়? জিউগ্যান। আর হচ্ছে ইয়ারদাং কি? এবার বায়ুর প্রবাহ পথে যদি হচ্ছে কি বলতো কোমল আর কঠিন শিলাগুলো উলম্ব ভাবে অবস্থান করে, তাহলে কি হবে? তাহলে হচ্ছে কোমল শিলাগুলো কি দ্রুত ক্ষয়প্রাপ্ত হবে এবং কঠিন শিলাগুলো দেখো এই যে দাঁড়িয়ে রয়েছে। এই যে ভূমিরূপটা গঠন করছে এটাকে কি বলা হয়? ইয়ারদাং বলা হয়। এবং ইয়ারদাং যদি ক্ষয়প্রাপ্ত হয়ে খুবই সরু হয়ে যায়, যে ভূমিরূপটা গঠন করে সেটাকে আমরা নিডল বলি। সেটাকে কি বলা হয়? নিডল বলা হয়। বোঝা গেল? এবার পরবর্তী দেখো ইনসেলবার্চ। বায়ুর ক্ষয়কার্যের ফলে মরু সমভূমি অঞ্চলে যে অবশিষ্ট পাহাড়ের মতো ভূমিরূপ গুলো গঠন করে, এই যে দেখো পেডিপ্লেনের উপরে যে অবশিষ্ট পাহাড়ের মতো ভূমিরূপ রয়েছে, হ্যাঁ, সেটাকে কি বলা হয়? ইনসেলবার্চ বলা হয়ে থাকে। সেটাকে কি বলা হয়ে থাকে? ইনসেলবার্চ বলা হয়ে থাকে। এবার অপসারণ গর্ত কাকে বলে? এবার খুব জোরে যদি বায়ু প্রবাহিত হয় সেক্ষেত্রে কোনো একটা অঞ্চলের বায়ু যদি সম্পূর্ণ এখান থেকে কি বালিগুলো যদি অপসারিত হয়ে বড় গর্ত সৃষ্টি করে, এই যে গর্তটা সৃষ্টি হয়েছে এটাকে কি বলা হয়? অপসারণ গর্ত বা অপসারণ গর্ত। এই গর্তটাকে কি বলা হয়ে থাকে বলতো? অপসারণ গর্ত। বোঝা গেল? এবার দেখো মরু উদ্যান কি? মরু উদ্যান কি বলতো? এই যে অপসারণ গর্তগুলো যে ছিল, এই গর্ততে যদি হচ্ছে কোনো মরুভূমি অঞ্চলে তো বৃষ্টিপাত হয়, কোনো সময় বৃষ্টিপাত হয়, সেই বৃষ্টিপাতের জল যদি হচ্ছে জমা হয়ে যায় বা সেই গর্তটা এবার বালি উড়াতে উড়াতে এমন একটা পর্যায়ে গেল যে ভৌম জলস্তর বেরিয়ে এলো, সেইখানটায় হচ্ছে যে হ্রদটা কি হয়, সেখানটায় সেই হ্রদকে ঘিরে কি হয় বলতো?
কোনো বসতি স্থাপন হতে পারে বা কোনো কিছু। এই যে অঞ্চলটা, এটাকে কি বলা হয়? প্রধানত মরু উদ্যান। সেটাকে কি বলা হয়? মরু উদ্যান। এবার বায়ুর বহন কাজ, বায়ু প্রধানত কোন কোন পদ্ধতিতে বহন করে থাকে? একটা হচ্ছে ভাসমান প্রক্রিয়া, লম্ফদান প্রক্রিয়া আর গলানো প্রক্রিয়া। মানে ভাসতে ভাসতে বায়ুর সাথে ভেসে ভেসে যে প্রক্রিয়াটা সম্পন্ন হয় সেটাকে হচ্ছে ভাসমান প্রক্রিয়া। লম্ফদান, লাফিয়ে লাফিয়ে যে শিলাখণ্ড যদি সেখান থেকে পরিবাহিত হয় তখন সেটাকে কি বলা হয়? লম্ফদান প্রক্রিয়া। ঠিক আছে, এবার শিলাখণ্ড যদি গড়িয়ে গড়িয়ে এগিয়ে যায় তখন সেটাকে বলা হচ্ছে গড়ানো প্রক্রিয়া। এবার দেখো, বালির সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ। বালির সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপের মধ্যে প্রধান যে ভূমিরূপটা রয়েছে সেটা হচ্ছে বালিয়াড়ি। কোনো একটা জায়গায় বালি উড়ে গিয়ে সেখানে যে ভূমিরূপটা গঠন করছে সেটাকে প্রধানত কি বলা হচ্ছে? বালিয়াড়ি। এবার বালিয়াড়ি শ্রেণীবিভাগ কি? বালিয়াড়ি হচ্ছে প্রধানত হচ্ছে কি দুই প্রকার। ঠিক আছে, একটা হচ্ছে বারখান বালিয়াড়ি, একটা হচ্ছে অনুদৈর্ঘ্য বালিয়াড়ি, আর একটা যেটা রয়েছে সেটা হচ্ছে কি লোয়েশ। লোয়েশ কি সেটাও আমরা পড়বো। এবার বারখান বালিয়াড়ি কি সেটা পড়বো। বায়ু ধরো পরিবাহিত হচ্ছে, এবার বায়ুর গতিপথে যদি হচ্ছে আড়াআড়ি ভাবে কোনো যদি বালিয়াড়ি থাকে, বালিয়াড়ি গঠন হয়, সেটা কোন আকারের হয় বলতো? অর্ধচন্দ্রাকারে। সেটা কোন আকারে হয়ে থাকে? অর্ধচন্দ্রাকারে যে বালিয়াড়িটা গঠিত হচ্ছে সেটাকে বলবো হচ্ছে বারখান বালিয়াড়ি। সেটাকে কি বলবো? বারখান বালিয়াড়ি বলে থাকবো। অনুদৈর্ঘ্য বালিয়াড়িকে হলো বায়ু প্রবাহিত হচ্ছে, এবার বায়ুর প্রবাহ পথের সঙ্গে সমান্তরাল ভাবে যে বালিয়াড়িটা গঠন হচ্ছে, বায়ুর প্রবাহ পথের সঙ্গে কি বললাম? সমান্তরাল ভাবে যে বালিয়াড়িটা গঠিত হচ্ছে সেটাকে বলবো শিব বালিয়াড়ি বা অনুদৈর্ঘ্য বালিয়াড়ি। শিব বালিয়াড়ি বা অনুদৈর্ঘ্য বালিয়াড়ি। এবার দুটো শিব বালিয়াড়ির মাঝখানে যে এই যে ফাঁকা যে অংশটা রয়েছে না, এটাকে কি বলা হচ্ছে বলতো? করিডোর। সেটাকে কি বলা হচ্ছে? করিডোর বা গাসি বলা হয়ে থাকে। করিডোর বা গাসি বলা হয়ে থাকে। লোয়েশ কি বলো? লোয়েশ কথার অর্থ কি বলতো? স্থানচ্যুত বস্তু। লোয়েশ কথার অর্থ কি? স্থানচ্যুত বস্তু। কোনো একটা অঞ্চলে বালি বা ধূলিকণা সেখান থেকে উড়ে গিয়ে যদি অন্যত্র কোথাও পরিবাহিত হয়ে কোথাও গিয়ে হচ্ছে কি হচ্ছে? সঞ্চয় হয়ে যে সমভূমিটা গঠন করছে সেটাকেই বলা হচ্ছে লোয়েশ সমভূমি। সেটাকে কি বলছে? লোয়েশ সমভূমি। বোঝা গেল? এবার দেখো, বায়ু ও জলধারা মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ। আমরা তাহলে প্রধানত কি কি ভূমিরূপ বললাম? বায়ুর ক্ষয় কার্যের ফলে বিভিন্ন ভূমিরূপ গুলো, বায়ুর সঞ্চয় কার্যের প্রধান যে ভূমিরূপ সেটা কি? বালিয়াড়ি। এবার বালিয়াড়ি বিভাগগুলো পড়লাম। এবার যেটা পড়বো সেটা হচ্ছে কি? বায়ু ও জলধারা মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ। বায়ু ও জলধারা কার্যের ফলে সৃষ্ট যে ভূমিরূপ সেটা হচ্ছে কি? ওয়াদি। প্রথম যে ভূমিরূপটা পড়বো সেটা হচ্ছে কি? ওয়াদি। শুষ্ক অঞ্চলে যে নদী খাতগুলো রয়েছে, শুষ্ক অঞ্চলে যে নদী খাতগুলো রয়েছে সেটাকে কি বলা হয় বলতো? ওয়াদি বলা হয়ে থাকে। শুষ্ক অঞ্চলে যে নদী খাতগুলো রয়েছে সেগুলোতে কি বলা হয়ে থাকে? ওয়াদি বলে। এবার সেখানে যদি কোনো কারণে বৃষ্টি হয়, কোন সময় বৃষ্টি হয়, সেই সময় সেখানে জল জমে হ্রদ বা নদী খাতের সৃষ্টি করে, সেটাকে বলা হয় ওয়াদি। এবার পেডিমেন্ট কাকে বলে? পেডিমেন্ট কি? পেডিমেন্ট হচ্ছে পাদদেশের সমভূমি। পর্বতের পাদদেশে জলধারা আর বায়ুর মিলিত সঞ্চয় কার্যের ফলে যে ভূমিরূপটা গঠন করছে সেটাকে বলা হচ্ছে পেডিমেন্ট। এই পেডিমেন্টের উপরে যে হচ্ছে কি বলতো? যে বিভিন্ন শিলাখণ্ড আর হচ্ছে বালির সঞ্চয়ের ফলে যে পরবর্তী যে ভূমিরূপটা পেডিমেন্ট, এই যে পর্বতের পাদদেশে যে সমভূমিটা গড়ে উঠছে সেটাকে কি বলছে? পেডিমেন্ট। এবার পেডিমেন্টের পরবর্তী পাদদেশীয় সমভূমি থেকে প্লায়া পর্যন্ত যে এই ভূমিরূপটা গঠন করছে সেটাকে কি বলা হচ্ছে বলতো? প্রধানত বাজাদা বলা হয়। এই অঞ্চলটাকে কি বলা হয়? বাজাদা। এবার প্লায়া কাকে বলে? যেটা কি মরুভূমির ক্ষয়কার্যের শেষ সীমা, এত পর্যন্ত ক্ষয়কার্য হয় প্লায়া। যে মরুভূমি অঞ্চলে যে হ্রদগুলো রয়েছে সেটাকে প্রধানত কি বলা হয়ে থাকে? প্লায়া বলা হয়ে থাকে। এবার মরু অঞ্চলে প্রসারণ ও প্রতিরোধের উপায়। মরু অঞ্চলে প্রসারণ প্রধানত কি কারণে হয়ে থাকে? খরা। মরু অঞ্চলে কি প্রচন্ড পরিমাণে খরা হয়ে থাকে, এবার বৃষ্টিপাতের পরিমাণটা সেখানে খুবই কম হয়ে থাকে, সেই জন্য মরু অঞ্চলে বেশিরভাগই কি হয়? খরা প্রকৃতি হয়ে থাকে। বিশ্ব উষ্ণায়ন এটা একটা। তারপরে হচ্ছে পশুচারণ। পশুচারণের ক্ষেত্রেও কি হয়? মরু অঞ্চলে প্রসারণ হয়ে থাকে। বৃক্ষচ্ছেদন, অবৈজ্ঞানিক ভাবে কৃষিকাজ, এটা কি মরু অঞ্চলে প্রসারণের প্রধানত কারণ। এবার মরু সম্প্রসারণ রোধে গৃহীত পদক্ষেপ। মরু সম্প্রসারণ আমরা আটকাতে পারবো কোন কোন প্রক্রিয়ায়? প্রধানত বৃষ্টির জল সংরক্ষণ করে, ঘাস ও বৃক্ষরোপণ করে, জমির লবণতা হ্রাস ও উর্বরতা
বৃদ্ধি, বৃষ্টির জল সংরক্ষণ, ঘাস ও বৃক্ষরোপণ, জমির লবণতা হ্রাস ও উর্বরতা বৃদ্ধির মাধ্যমে আমরা কি করতে পারি বলতো, মরু সম্প্রসারণ রোধ করতে পারি। এবার পরবর্তী যে আরেকটা, যেটা লাস্ট যে ভূমিরূপ সম্বন্ধে আমরা পড়বো সেটা হচ্ছে হিমবাহ। যে বহির্জাত শক্তিটা সম্বন্ধে আমরা পড়বো শেষে, সেটা হচ্ছে কি বললাম, হিমবাহ। এবার হিমবাহটা কি সেটা আগে আমাদেরকে জানতে হবে, তারপরে জানতে হবে কি ফার্ন কি, রেগুলেশন কি, হিমরেখা, হিমশৈল, বাকসুন ও ক্রেভাস, এই জিনিসগুলো কি এগুলো আগে আমাদেরকে জানতে হবে। হিমবাহ কি বলতো, উচ্চ অক্ষাংশে বা নিম্ন অক্ষাংশে কি উচ্চ পার্বত্য অঞ্চলে, কি বললাম, উচ্চ অক্ষাংশে বা নিম্ন অক্ষাংশে উচ্চ পার্বত্য অঞ্চলে যে বিশাল বরফের স্তূপ রয়েছে সেটাকে মেনলি কি বলা হয়ে থাকে, হিমবাহ বলা হয়ে থাকে। এবার ফার্ন কি, এবার ফার্ন জানতে হলে আগে আমাদেরকে জানতে হবে কি নেভে সম্বন্ধে। নেভে সদ্য পতিত যে তুষারপাত হয় উচ্চ অক্ষাংশে বা নিম্ন অক্ষাংশে পার্বত্য অঞ্চলে সদ্য পতিত তুষারপাত হলে সেই তুষারপাতটাকে প্রধানত কি বলা হচ্ছে বলতো, নেভে বলা হয়। এবার নেভে, এবার পরবর্তীতে সেই নেভের উপরে যদি আবার পুনরায় যদি কি হয় তুষারপাত হয়ে থাকে, সেই চাপে সেই নেভেটা কিসে পরিণত হয় বলতো, ফার্নে পরিণত হয়। এবার রেগুলেশন কাকে বলে, রেগুলেশন কি বলতো, পার্বত্য উপত্যকার উপর দিয়ে যখন হচ্ছে কি হিমবাহ প্রবাহ হচ্ছে, সেই পার্বতের তলদেশে কি হচ্ছে কি বলতো, একটা হচ্ছে কি ঘর্ষণের ফলে তাপের উৎপন্ন হয়, সেই তাপের ফলে হচ্ছে কি বরফ জলে পরিণত হয়। এবার বরফে জলে পরিণত হয়। এবার পুনরায় যখন হচ্ছে কি তাপ হ্রাসের ফলে কি হয়, সেই জল যখন আবার বরফে পরিণত হয়, এই যে প্রক্রিয়াটা হচ্ছে কি, একবার হচ্ছে কি বরফ গলে জলে পরিণত হয়, আবার জল থেকে আবার যে বরফে পরিণত হলো, এটাকেই বলা হচ্ছে পুনর্জন্মাটন বা কি বলা হয়, রেগুলেশন বলা হয়ে থাকে। হিমরেখা কাকে বলে, হিমরেখা উচ্চ পার্বত্য অঞ্চলে বা নিম্ন অক্ষাংশে যে রেখার ওপরে, যে রেখার উপরে কি জল গলে, সরি, যে রেখার ওপরে জল বরফে পরিণত হয় আর যে রেখার নিচে কি বরফ গলে জলে পরিণত হয়, এই যে রেখাটা এইটাকেই বলা হচ্ছে প্রধানত হিমরেখা। এটাকেই আমরা কি বলবো, হিমরেখা। এই হিমরেখার মান হচ্ছে কি বলতো, উচ্চ অক্ষাংশের ক্ষেত্রে 0 ডিগ্রি, উচ্চ অক্ষাংশ কত 0 মিটার, সরি 0 মিটার, ঠিক আছে। উচ্চ অক্ষাংশতে সারা বছর কি বরফে ঢাকা থাকে, তাহলে সেখানে হিমরেখার মানটা কত হবে 0 মিটার, 0 মিটার হবে। আর হচ্ছে কি নিরক্ষীয় অঞ্চলে সর্বোচ্চতায় বিরাজ করে হিমরেখা, বুঝতে পারলাম। এগুলো কিন্তু শর্ট কোশ্চেন দেয়। হিমশৈল কি, হিমশৈল কি হচ্ছে কি এই মহাদেশীয় হিমবাহের যদি কোনো টুকরো এবার সমুদ্র জলে ভাসমান অবস্থায় থাকে তখন সেটাকে বলো হিমশৈল। ভাসমান অবস্থায় যে হিমবাহটা থাকছে সেটাকে কি বলছে, সমুদ্রের জলে ভাসমান অবস্থায় যে হিমবাহটা থাকছে সেটাকে আমরা কি বলি, হিমশৈল বলে থাকি। এই হিমশৈলের একটা ব্যাপারে হচ্ছে কি বলতো, এর হচ্ছে কি 9/8 ভাগ হচ্ছে কি বলতো জলের নিচে থাকে আর 1 ভাগ কি রয়েছে জলের ওপরে থাকে, তাই তো। এবার পরবর্তী দেখো হচ্ছে বাকসুন্ড আর ক্রেভাসটা কি, বাকসুন্ড কোনটা বলতো, বাকসুন্ড ক্রেভাস। আরেকটা যেটা শব্দ পড়তে হবে সেটা হচ্ছে র্যানক্ল্যাফ, আরেকটা যেটা সেটা শব্দ পড়বো সেটা হচ্ছে কি বলতো, র্যানক্ল্যাফ। র্যানক্ল্যাফটা কি সেটাও দেখবো। এবার দেখো এই যে হিমবাহ যখন হচ্ছে কি পরিবাহিত হচ্ছে, এবার পূর্ববর্তী হিমবাহ আর নতুন হিমবাহের মধ্যে যে হচ্ছে এই যে ফাঁকটা রয়েছে এটাকে কি বলা হয় বলতো, বাকসুন বলা হয়ে থাকে। এই ফাঁকটাকে কি বলা হয়, বাকসুন। আর হচ্ছে পর্বত গাত্র আর হিমবাহের মধ্যে যে ফাঁকটা রয়েছে এটাকে কি বলবো, র্যানক্ল্যাফ। পর্বত গাত্র আর হিমবাহের মধ্যে যে ফাঁকটা রয়েছে সেটাকে কি বলবো, র্যানক্ল্যাফ বলবো। আর হচ্ছে কি বলতো, এই হিমবাহের উপরে যদি হচ্ছে কোনো ফাটল থাকে, কি বললাম, হিমবাহের ওপরে যদি কোনো ফাটল থাকে সেটাকে আমরা বলবো ক্রেভাস। হিমবাহের ওপরে যদি কোনো কি থাকে ফাটল থাকে সেটাকে আমরা কি বলবো, ক্রেভাস বলবো। এবার হিমবাহের প্রকারভেদ, হিমবাহ প্রধানত কয় প্রকারের হয়ে থাকে, হিমবাহ প্রধানত 3 প্রকারের হয়ে থাকে। একটা হচ্ছে কি মহাদেশীয় হিমবাহ,
আন্টার্কটিকা ল্যাম্বার্ট, এটা একটা মহাদেশীয় হিমবাহ এর উদাহরণ। এটা আমরা প্রধানত কোথায় দেখতে পারি? উচ্চ অক্ষাংশে দেখতে পারি, যেখানে সারা বছর কি যে অঞ্চলটা রয়েছে সেটা বরফে ঢাকা থাকে। যেমন হচ্ছে কি আন্টার্কটিকা ল্যাম্বার্ট উপত্যকা হিমবাহ। যেমন হচ্ছে সিয়াচেন, ভারতের ক্ষেত্রে কি সিয়াচেন একটা উপত্যকা হিমবাহের উদাহরণ। পাদদেশীয় হিমবাহ, পর্বতে পাদদেশে যে হিমবাহটা থাকে সেটাকে আমরা কি বলি? পাদদেশীয় হিমবাহ। এবার পরবর্তীতে দেখো হিমবাহ ক্ষয়কার্যের পদ্ধতি। হিমবাহ প্রধানত কোন কোন পদ্ধতিতে ক্ষয়কাজ করে? একটা হচ্ছে উৎপাটন, মানে হিমবাহ যখন প্রবাহিত হচ্ছে তার প্রভাবে যদি হচ্ছে কোনো কি শিলাখণ্ড তার সাথে কি সেখান থেকে ক্ষয়ীভূত হয়, সেটাকে কি বলা হয়? উৎপাটন, অবকর্ষ। এবার উৎপাটন প্রক্রিয়ায় যে শিলাখণ্ড গুলো গেল, এই শিলাখণ্ডের আঘাতে হচ্ছে কি পর্বত গাত্রে যদি হচ্ছে আবার কি কোনো ক্ষয় হয়, তখন সেটাকে কি বলা হয়? সেই পদ্ধতিটাকে বলা হয় অবকর্ষ পদ্ধতি। এবার হিমবাহের ক্ষয়কার্যের দ্বারা সৃষ্ট ভূমিরূপ। হিমবাহের ক্ষয়কার্যের ফলে কি কি ভূমিরূপ সৃষ্টি হয়ে থাকে সেগুলো দেখবো। কড়ি বা শার্ক সৃষ্টি হয়, এরিটি বা অ্যারেট, পিরামিড, চূড়া, কর্তিত শিলা। দেখো এই যে তিনটা রয়েছে, এই তিনটা ভূমিরূপের জন্য আমরা একটা ছবি যদি অঙ্কন করি সেক্ষেত্রে এটা হয়ে যাবে, ঠিক আছে। তারপরে দেখো কর্তিত শৈলের শিরা, এটা খুব সহজ। ইউ আকৃতির উপত্যকা বা হিমদ্রোণী, ঝুলন্ত উপত্যকা, রসে মতনে, টিলা ও পুচ্ছ ফিয়র্ড বা ফিয়ার্ড। তাহলে দেখো এখানে টোটাল 9টা হচ্ছে কি ভূমিরূপ গঠন হচ্ছে। এবার যে কোনো এখান থেকে 3টা দিয়ে দিতে পারে, বা হচ্ছে হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ গুলো দিয়ে দিতে পারে। এটা কিন্তু প্রত্যেকটা পড়তে হবে। এবার যদি এখান থেকে বড় কোশ্চিন নাও আসে সেক্ষেত্রে তোমাকে কি পড়তে হবে বলতো? ছোট ছোট কোশ্চিন, শর্ট কোশ্চিন দিয়ে দিল। এরিড বা অ্যারেটি কি? 2 মার্কের কোশ্চিন দিতেই পারে, না দেওয়ার কিছুই না। এই জন্য ম্যাম আগে যে চলে এসেছে এটা তো পড়বো না, আগের পরীক্ষায় তো চলে এসেছে, সেরকম করলে হবে না, কিন্তু তোমাদের পুরোটাই পড়ে যেতে হবে। শর্ট কোশ্চিনের জন্য চলে আসতে পারে, 2 মার্কের কোশ্চিনের জন্য এগুলো পড়ে রাখতে হবে, বুঝতে পারলা? এবার দেখো অ্যারেট কড়ি বা শার্ক কি? হিমবাহ উপত্যকা অঞ্চলে চামচের হাতের, এবার হিমবাহ যখন পরিবাহিত হচ্ছে, এবার সেখানে পর্বত গাত্রে চামচের মতন যে ভূমিরূপটা সৃষ্টি হচ্ছে সেটাকে কি বলা হচ্ছে বলতো? কড়ি বা শার্ক বলা হয়। কড়ি বা শার্ক। এবার কোন দেশে কড়ি বা শার্ক কি বলা হয় এগুলো একটু ডিটেলসে দেখে নিবে তোমরা, ঠিক আছে। এরিট বা অ্যারেটিটা কি? এরিট বা অ্যারেটি, এই যে দুটো কড়ি বা শার্ক রয়েছে, কড়ি বা শার্কের মধ্যবর্তী যদি হচ্ছে কোনো দেওয়াল বা প্রাচীরের মতো যে ভূমিরূপটা সৃষ্টি হয়েছে এটাকে কি বলা হয় বলতো? এরিটি। এটাকে কি বলা হয়? এরিটি। এবার হচ্ছে পাশাপাশি অনেকগুলো এরিটি থাকলে তার মাঝখানে যে এই যে চূড়াটা রয়েছে এটাকে কি বলা হয় বলতো? পিরামিডের চূড়া। এটাকে কি বলা হয়? পিরামিডের চূড়া। এবার কড়ি বা শার্কে অনেক সময় হিমবাহ গলিত জল জমে হ্রদের সৃষ্টি হয়, এটাকে কি বলা হয়? কড়ি হ্রদ বলা হয়। এটাকে কি বলা হয় বলতো? কড়ি হ্রদ বলা হয়। এবার দেখো কর্তিত শৈলশিরা, এই যে প্রধান হিমবাহ উপত্যকা। এবার প্রধান হিমবাহ উপত্যকা, এই যে ছোট ছোট হিমবাহ উপত্যকার উপর দিয়ে যদি প্রধান হিমবাহ উপত্যকা যায়, তাহলে সেক্ষেত্রে দেখো এই যে ভূমিরূপটা যে গঠন করছে, এই ভূমিরূপটা দেখতে অনেকটা কি কাজ কাটা। এইটাকে বলা হচ্ছে প্রধানত কি বলতো? কর্তিত শৈলশিরা। এটাকে কি বলা হচ্ছে? কর্তিত শৈলশিরা। এই ভূমিরূপটাকে কি বলা হয়? কর্তিত শৈলশিরা। বুঝতে পারলাম? এবার দেখো ইউ আকৃতির উপত্যকা। হিমবাহ যে অঞ্চলটার উপর দিয়ে প্রবাহিত হয় সেটাকে কি যে এবার হিমবাহ কি নদীর মতো তো আর হবে না, এবার সব জায়গায় তো সমানভাবে চাপ দিবে। সেক্ষেত্রে উপত্যকাটা আকৃতি ইউ আকৃতির হয়ে থাকে। উপত্যকাটার আকৃতি কি হয়ে থাকে? ইউ আকৃতি। এই যে উপত্যকাটা গঠন করছে এটাকে কি বলা হয়? হিমদ্রোণী বলা হয়ে থাকে। তারপরে যে ভূমিরূপ গুলো রয়েছে, ঝুলন্ত উপত্যকা, রসে মতানে, টিলা ও পুচ্ছ, ফিয়ার্ড ও ফিয়ার্ড। এবার দেখো পরবর্তীতে হচ্ছে কি বলতো? ঝুলন্ত উপত্যকা। ঝুলন্ত উপত্যকাটা কি বলতো? প্রধান উপত্যকা হিমবাহ যখন প্রবাহিত হচ্ছে তারপরে কি উপহিমবাহ গুলো এসে মেশে, এবার সেখান থেকে যখন হিমবাহ সরে যায় তো সেই অঞ্চলটা দেখে মনে হয় কি বলতো? উপহিমবাহ যে উপত্যকাগুলো রয়েছে প্রধান উপত্যকার উপরে কি ঝুলন্ত অবস্থায় রয়েছে। এই যে ভূমিরূপটা গঠন করছে এটাকে কি বলা হয় বলতো? ঝুলন্ত উপত্যকা। এটাকে কি বলা হয়? ঝুলন্ত উপত্যকা। এবার রসে মতানো কি? হিমবাহ যে অঞ্চলটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, হিমবাহ যে অঞ্চলটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, হ্যাঁ ধরো হিমবাহ এই অঞ্চলটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, এবার প্রবাহ পথে এই জায়গাটাতে ক্ষয়ের ফলে সম্মুখ ভাগটা কি হয় বলতো? মসৃণ হয়ে থাকে। আর অপর দিকে এই অঞ্চলটার উপর দিয়ে যখন প্রবাহিত হচ্ছে উল্টো পাশে অনুবাদ ঢালে, সেখানটায়
উৎপাটন প্রক্রিয়ায় এখানে কি বলতো খাঁজ কাটা ভূমিরূপের গঠন করছে। এই যে ভূমিরূপটা গঠন করছে এটাকে কি বলা হয়? রসে মতানে। এই ভূমিরূপটাকে কি বলা হয় বলতো? রসে মতানে। এবার দেখো টিলা ও পুচ্ছ কি? হিমবাহের প্রবাহ পথে যদি হচ্ছে কি কঠিন শিলা থাকে এবং কঠিন শিলার পশ্চাতে যদি কি থাকে বলতো? নরম শিলা থেকে থাকে, তাহলে কঠিন শিলা নরম শিলাকে কি ক্ষয়ের হাত থেকে বাঁচায়। ঠিক আছে, তো সেই যে কঠিন শিলাটা যেভাবে দাঁড়িয়ে থাকে, এবার পেছনে যে শিলাগুলো থাকে এটা দেখতে কি অনেকটা পুচ্ছের মতো থাকে, এইটাকেই বলা হচ্ছে প্রধানত কি টিলা আর পুচ্ছ। এটাকে কি বলা হয়ে থাকে? এই যে ভূমিরূপটা গঠন করছে এটাকে কি বলা হচ্ছে? টিলা ও পুচ্ছ। এই ভূমিরূপটাকে বলা হচ্ছে টিলা ও পুচ্ছ। এবার দেখো ফিয়র্ড বা ফিয়ট কি? উচ্চ অক্ষাংশ অঞ্চলে, কি বললাম? উচ্চ অক্ষাংশ অঞ্চলে যে জলমগ্ন যে উপকূল রয়েছে, উচ্চ অক্ষাংশ অঞ্চলে জলমগ্ন যে উপকূলগুলো রয়েছে সেগুলোকে ফিয়র্ড বলা হয়ে থাকে, সেগুলোকে ফিয়র্ড বলা হয়ে থাকে। এবার পরে দেখে হিমবাহের সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ। হিমবাহের সঞ্চয় কার্যের ফলে যে প্রধান যে ভূমিরূপটা গঠন করে সেটা হচ্ছে কি বলতো? গ্রাবরেখা। সেটা কি? গ্রাবরেখা। এবার গ্রাবরেখা হচ্ছে অনেক ধরনের হয়ে থাকে, কি কি বলতো? পার্শ্ব গ্রাবরেখা, মধ্য গ্রাবরেখা, প্রান্ত গ্রাবরেখা, ভূমি গ্রাবরেখা, অবন্যস্ত গ্রাবরেখা, বলয়ধর্মী গ্রাবরেখা, রোজেন গ্রাবরেখা, স্তরিত গ্রাবরেখা। গ্রাবরেখা কি? হিমবাহ ওর ফলে পরিবাহিত যে নুড়ি বালি কাকড় যেগুলো আসছে হিমবাহের সাথে পরিবাহিত, সেগুলো যখন হিমবাহের প্রবাহপথে সঞ্চিত হয়ে যে ভূমিরূপটা গঠন করছে সেটাকেই প্রধানত কি বলা হয়ে থাকে? গ্রাবরেখা বলা হয়ে থাকে। সেটাকেই প্রধানত কি বলা হয়ে থাকে? গ্রাবরেখা বলা হয়ে থাকে। এবার হিমবাহ প্রভাবতে হিমবাহের মধ্যবর্তী অঞ্চলে যদি হচ্ছে কোনো কি সঞ্চয় ঘটে যে গ্রাবরেখা গঠন করছে সেটাকে বলা হচ্ছে মধ্য গ্রাবরেখা। আর পার্শ্ববর্তী অঞ্চলে যদি গঠন করে সেটাকে বলা হচ্ছে কি? পার্শ্ববর্তী গ্রাবরেখা। প্রান্ত গ্রাবরেখা হিমবাহ যেখানটা এসে শেষ হচ্ছে এখানে প্রান্তীয় অঞ্চলে যে সঞ্চয়টা করছে সেটাকে কি বলা হয়? প্রান্ত গ্রাবরেখা বলা হয়ে থাকে। এবার হিমবাহের তলদেশে যে অবিন্যস্ত ভাবে ছড়িয়ে ছেটে যে সঞ্চয়টা হচ্ছে সেটাকে বলা হচ্ছে অবিন্যস্ত গ্রাবরেখা, বলয়ধর্মী। এবারে সেই সঞ্চয়টা হিমবাহের সঞ্চিত পদার্থগুলো যদি বলয় আকারে হয়ে থাকে সেই সঞ্চয়টা যে গ্রাবরেখা গঠন করছে সেটাকে বলছে কি? বলয়ধর্মী গ্রাবরেখা। এবার স্তরায়িত গ্রাবরেখা কি? এবার যে সঞ্চয়টা করছে হিমবাহের সেই সঞ্চয়টা যদি স্তরে স্তরে হয়ে থাকে তখন সেটাকে বলবো হচ্ছে কি? স্তরায়িত গ্রাবরেখা। বোঝা গেল? লাস্ট যেটা রয়েছে সেটা হচ্ছে হিমবাহ ও জলধারা মিলিত সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ। এগুলো অনেক সময় কি বলতো চলে আসে। হিমবাহ, এবার দেখো প্রথমে যে ভূমিরূপটা আমরা পড়বো সেটা হচ্ছে কি? বহির্বিধৌত সমভূমি। বহির্বিধৌত সমভূমি কোনটাকে বলছে? পর্বতের পাদদেশে হিমবাহ এবং জলধারার মিলিত সঞ্চয় কার্যের ফলে যে সমভূমিটা গঠন করছে, হিমবাহ আর জলধারার মিলিত সঞ্চয় কার্যের ফলে যে সমভূমিটা গঠন করছে সেটাকে কি বলছে? বহির্বিধৌত সমভূমি বলা হয়ে থাকে। ভ্যালি ট্রেন কাকে বলে? বহির্বিধৌত সমভূমি অঞ্চলে হিমবাহ সৃষ্ট নদীর দ্বারা কি বলা হচ্ছে? বিচ্ছিন্ন হলে সেটাকে কি বলা হয়? ভ্যালি ট্রেন বলা হয়ে থাকে। বহির্বিধৌত সমভূমি যদি নদী দ্বারা বিচ্ছিন্ন হয়ে থাকে, বহির্বিধৌত সমভূমি কি? যদি নদী দ্বারা হচ্ছে কি হয়? বিচ্ছিন্ন হয়ে থাকে সেটাকে কি বলা হয়? ভ্যালি ট্রেন বলা হয়ে থাকে। ড্রামলিং কাকে বলে? হিমবাহের সঞ্চয়ের ফলে যদি হচ্ছে কি সঞ্চয়ের ফলে কোনো উঁচু ঢিবি বা উল্টানো নৌকোর মতো যে ভূমিরূপটা গঠন করছে এটাকে কি বলা হয়ে থাকে বলতো? এটাকে বলা হয়ে থাকে হচ্ছে ড্রামলিন। এটাকে কি বলা হয়ে থাকে? ড্রামলিন বলা হয়ে থাকে। এই ড্রামলিন গুলো হচ্ছে একত্রিত অবস্থায় অনেকগুলো থাকলে সেটাকে কি বলা হয়ে থাকে বলতো? বাস্কেট অফ এগ টপোগ্রাফি। এই ভূমিরূপ তখন সেটাকে কি বলা হয়? বাস্কেট অফ এগ টপোগ্রাফি। এবার হচ্ছে কেটল বা কেটল হ্রদ কি? কেটল বা কেটল হ্রদ কি? বহির্বিধৌত সমভূমিতে হচ্ছে কি হিমবাহের চাপে যে গর্তটা সৃষ্টি হয় সেটাকে কি বলা হয়? কেটল বলা হয়। সেটাকে কি বলা হয়ে থাকে? কেটল বলা হয়ে থাকে। এই কেটেলে যখন হিমবাহ জলে যখন হ্রদ সৃষ্টি হয় তখন সেটাকে বলা হচ্ছে কেটল হ্রদ। তখন সেটাকে কি বলা হচ্ছে? কেটল হ্রদ। এবার এস্কার কি? এস্কার কি বলতো? বহির্বিধৌত সমভূমি অঞ্চলে হিমবাহ বাহিত নুড়ি বালি কাকড় সঞ্চিত হয়ে যদি হচ্ছে কি শৈলশিরার ন্যায় ভূমিরূপ গঠন করে, যে শৈলশিরার ন্যায় যে ভূমিরূপটা গঠন করছে তখন সেটাকে কি বলা হচ্ছে? এস্কার বলা হয়ে থাকে। তখন সেটাকে কি বলা হয়ে থাকে? এস্কার বলা হয়ে
থাকে। এবার হচ্ছে কেম কি, পর্বতের পাদদেশে হিমরেখার নিচে উপত্যকা বা হিমবাহ গলিত পদার্থ স্তরীভূত হয়ে অনুচ্চ টিলার মতন, এই যে অনুচ্চ টিলার মতো যে ভূমিরূপ গুলো গঠন করছে সেগুলোকে কি বলা হয়ে থাকে? কেম বলা হয়ে থাকে। সেগুলোকে কি বলা হয়ে থাকে? কেম। এই কেম গুলো যদি আবার সিঁড়ির ধাপের ন্যায় হচ্ছে কি ভূমিরূপ গঠন করে তখন সেটাকে কি বলবো? কেম সোপান বলা হয়ে থাকে। তখন সেই ভূমিরূপটাকে কি বলা হয়ে থাকে? কেম সোপান বলা হয়ে থাকে। এবার দেখো আগামুখ বা বোল্ডার কি? আগামুখ হচ্ছে হিমবাহ বাহিত কোনো বড় প্রস্তর খণ্ড যদি কি হিমবাহের বহির্বিধৌত সমভূমিতে এসে হচ্ছে কি সঞ্চিত হয় তখন সেটাকে কি বলা হয়? আগামুখ। এবার এই যে হিমবাহ বাহিত পলি বালি কাদা এগুলো যখন ত্রিকোণাকারে কোনো ভূমিরূপ গঠন করে তখন সেটাকে কি বলা হয়? বোল্ডার ক্লে বলা হয়ে থাকে। বোঝা গেল? এই ছিল তোমাদের আজকের ক্লাস। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো, প্রত্যেকে খুব ভালো করে পড়বে। তাহলে প্রথম চ্যাপ্টার তোমাদের ক্লিয়ার হলো। এবার পরবর্তী কোন চ্যাপ্টার থেকে তোমরা হচ্ছে ওয়ান শট ভিডিও চাও তোমরা অবশ্যই কিন্তু সেটা কমেন্টের মাধ্যমে জানাবে। ঠিক আছে, চলো টাটা বাই।